গোলাপ ফুলের গন্ধ চারদিকে ছড়িয়ে আছে এখনো। বিছনার চারপাশে ফুল দিয়ে সাজানো সেই বিছনার চাদর কুঁকড়ে আছে। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কিছু কাপড় চোপড়। আর সেই ঘরের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হলো বিছানার উপর নব দাম্পত্যের দুই দেহ। দুই থেকে বোঝা যাচ্ছে আরাম করে শুয়ে আছে, কিন্তু যদি দক্ষ কেউ ভালো করে খেয়াল করে তাহলে বোঝা যাবে যারা শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, যাই হোক না বা কেন, তাদের ঘুম আর ভাঙ্গার নয়, কারণ দুজনে বিজ্ঞানের ভাষায় ব্র্যান্ডেড, সংক্ষেপে মৃত। সোজা দৃষ্টিতে সেটা খুন, আর বাঁকা দৃষ্টিতেও সেটা একটা খুনি। সোজা দৃষ্টিতে বলতে কেউ বলবে কোনো শত্রু এসে তাদের খুন করে রেখে চলে গেছে, আর বাঁকা দৃষ্টিতে কেউ বলবে তাদের দুজনের মধ্যে হয়তো কেউ একজন বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না, যার কারণে একজন অপরজনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। সেটাও এক প্রকারের খুন। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু পেচটা তখনই লাগে যখন জানা যায় সেই দুজন প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এটা জানার পর পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। পুলিশ ইন্সপেক্টর জামাল আহমেদ দাঁড়িয়ে আছে সেই ঘরের মাঝ বরাবর। মাথার উপর তখনও ফ্যান ঘুরছে, তাও তিনি ঘেমেই যাচ্ছেন। পাশে দাঁড়িয়ে আছে কনস্টেবল হারুন। সামনে থাকা লোকগুলো ঘরের ভিতর থেকে খুনির সব রকমের নমুনা সংগ্রহ করছে। কেউ ঘর থেকে আঙ্গুলের ছাপ, আবার কেউ মেঝেতে পড়ে থাকা বিভিন্ন আলামত। সবার কাজ শেষ হতে হতে লাশ দুটো খুব সাবধানে তুলে নিয়ে যাওয়া হলো। এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখেই যাচ্ছিল ইন্সপেক্টর জামাল। কেসটা তার মতো খুবই সোজা। যারা মারা গেছে তাদের বিয়ে নিয়ে হয়তো কেউ একজন খুশি ছিল না, যার কারণে কোনো এক ফাঁকে তাদের দুজনকেই মেরে দেয়। আর এখন তাকে সেই খুনিকে খুঁজে বের করতেই হবে। কিন্তু একটা কারণে তার মনের মধ্যে কিছু একটা ঘুরপাক খাচ্ছে। তার বারবার মনে হচ্ছিল অন্য কিছু আছে সেসবের মধ্যে। আরও একবার পুরো ঘর ভালো করে পর্যবেক্ষণ করার পর তিনি বেশ কিছুক্ষণ পরিবারের লোকদের সাথে কথা বলে বেরিয়ে ঘর থেকে চলে যায়। ঘণ্টাখানেক পর সোজা থানায় গিয়ে ভাবতে বসে যা ইন্সপেক্টর জামাল, কারণ ঘটনাস্থলে তিনি যা যা পেয়েছে তার মধ্যে খুনিকে ধরার কোনো রাস্তা আলামত পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সব সেই দাম্পত্যের জিনিসপত্র, আর হাতের ছাপগুলো যেগুলো পাওয়া গেছে সবগুলো রিপোর্টও চলে এসেছে। সব বাড়ির লোকেদের সাথে মিলে যায়, বাইরে কারো হাতের ছাপ পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় যে জিনিসটা তাকে ভাবিয়ে তুলছে সেটা হলো যারা খুন হয়েছে তাদের দেহে আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। এর অর্থ হতে পারে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে, কিন্তু এতে ঠোঁট নীল হওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। যে খুন দুটো করেছে সে অনেক সচেতনতার সাথে কাজটা করেছে। জামিল আহমেদ দুদিন অপেক্ষা করলো পোস্টমর্টম রিপোর্টের জন্য, কারণ সেটা ছাড়া ইনভিকটেশন এগিয়ে নেওয়া সম্ভব না, কারণ কোনো আলামত তার হাতে লাগেনি। আর যে দুজন মারা গেছে তাদের সাথে কারো কোনো শত্রুতাও ছিল না। ইনফ্যাক্ট তাদের পরিবার সাধারণত পরিবার, সবার সাথে তাদের ভালো উঠা বসে আছে। শত্রুতা বশত খুন করার প্রশ্নই ওঠে না। ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর স্থির হয়ে যায় জামাল আহমেদ, কারণ সে দুজনে স্বামী স্ত্রীর মৃত্যু ঘটেছিল হার্ট অ্যাটাকে, আর সেটাও একই সময়ে। রাত ঠিক 2টা থেকে 3টার ভিতরে তারা মারা গেছে। কিছু একটা দেখে ভয় পেয়ে তাদের মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট লেখা আছে রিপোর্টে, কিন্তু ভিতর থেকে দরজা জানলা বন্ধ ছিল। কিছু ঢুকে ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল জামাল আহমেদের। কনস্টেবল হারুনের করুণা হলো স্যারকে এই অবস্থায় দেখে। এইদিকে প্রভাবশালী লোকের ছেলে মেয়ে খুন হয়েছে, সেটার চাপও এসে পড়েছে তার উপর। উপর মহল আর মিডিয়া তাকে প্রচুর চুষে খাচ্ছে। এই অবস্থায় তাকে আর কয়েকটা দিন সময় দেওয়া হয়েছিল কেস সমাধান করার জন্য, কিন্তু জামাল আহমেদ দিশা খুঁজে পাচ্ছে না কোনো। এইরকম অবস্থা যখন চলে যাচ্ছিল ঠিক সেই সময় খবর পাওয়া যায় সে আর একটা জায়গায় খুন হয়েছে, আর সেই খুনের পদ্ধতিটাও ঠিক একই রকম করে। বাসরাতে খুন হয়েছে দাম্পত্য, আর তারও হার্ট অ্যাটাকের শিকার। হঠাৎ করে রাত 2টো থেকে 3টার সময় মারা যায় তারা দুজনেই। কিন্তু এটা কি করে সম্ভব? একটা কেসেরই এখনো পর্যন্ত সুরাহা হলো না, তার মধ্যে আরেকটা খুন। এখন পর্যন্ত এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যে 4জন খুন হয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, একেবারে আলাদা ছিল তারা। কিন্তু যারা খুনগুলো করেছে তাদের মোটিভ কিছুতেই ধরা যাচ্ছে না।
এই একটা জিনিসের কারণে পুলিশ কিছুই করতে পারছে না এতদিন। আর এইবার যারা খুন হয়েছে তারা বড়লোক ঘরের সন্তান। ইন্সপেক্টর জামেল আহমেদ চিন্তায় আছেন তার চাকরি নিয়ে। তিনি হারুনকে কাছে ডেকেই বললেন, হারুন, একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস স্যার? খুনগুলো যে হচ্ছে সেগুলো সবগুলো বড় লোক ঘরের। আর একটা বিশেষ দিন করেই কিন্তু খুনগুলো হচ্ছে। জি স্যার, মানুষের জীবনে বিয়ের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, আর খুনগুলো বেছে বেছে এই রাতেই হচ্ছে। ঠিক বলেছো হারুন। আমাদের তো এই একটাই সূত্র আছে, আর তো কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, আমাদের যা সিস্টেম সেখানে অনেকে অনেক ভুল করে, সেই মোতাবেক হয়তো দুটো খুনের মধ্যে কমন কোনো সূত্র খুনি নিশ্চয়ই রেখে গেছে। আমাদের আবার সেই জায়গায় দুটো খোঁজা দরকার। একদম ঠিক বলেছো। এখনই আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করো। আমি এখনই সেখানে যেতে চাই। ঠিক আছে স্যার। বলে হারুন জিপ বের করে চলে যাওয়ার জন্য। তারা দুজন দাঁড়িয়ে আছে খুনের জায়গায়। সিল করে রাখা হয়েছে ঘরটা। কেউ কোনো কিছুতে হাত দেয়নি বা কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। ইন্সপেক্টর জামাল খুব ভালো করে পুরো ঘরটা দেখে যাচ্ছে। প্রত্যেকটা কোণা পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাথে হারুনও চোখ দিয়েছে, কিন্তু তেমন কিছুই চোখে পড়ছে না তাদের। প্রচুর গরম লাগছিল জামান আহমেদের। হারুনকে তিনি ফ্যান ছাড়ার জন্য বললেন। হারুন যখন ফ্যান ছাড়তে যাবে ঠিক তখনই জামাল আহমেদ চেঁচিয়ে হারুনকে থেমে যাওয়ার নির্দেশনা দেয়। হারুন দেখতে পায় তার স্যার ফ্যানের দিকে তাকিয়ে কি যেন দেখে যাচ্ছে। হারুন সেদিকে তাকিয়ে দেখে ফ্যান ঝুলিয়ে রাখার জন্য ছাদে যেই ফুটো থাকে সেখানে কিছু একটা আছে। জামাল আহমেদের নির্দেশে হারুন একটা টুল নিয়ে সেখানে উঠে যায় আর সেই জিনিসটা নামিয়ে আনে সেখান থেকে। সেটা দেখে একটা হাসি ফুটে ওঠে জামাল আহমেদের মুখে। একটা কাগজ ছিল সেটা। তিনি নিশ্চিন্ত ছিলেন যে খুনি তাদের জন্য অন্তত কিছু একটা রেখে গেছে, কিন্তু যখনই কাগজটা তিনি খুললেন সাথে সাথেই তার মুখ চুপসে যায়। দেরি না করে সাথে সাথেই বেরিয়ে পড়ে পরের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে একই রকম করে তিনি একটা কাগজ পায়। সেটা দেখেও তার মুখের ভঙ্গি একই থাকে। মনে মনে তিনি ধরে নেয় যে এই কেসের জন্য তার চাকরি যাবে নিশ্চিত। অফিসে ফিরে আসে তারা দুজন। হারুন দেখেছে এই কাগজটা, কিন্তু কিছুই বুঝতে পারেনি। এদিকে জামাল আহমেদের প্রেশার বেড়ে গেছে, মাথায় পানি ঢালা হচ্ছে তার, কিছুতেই কিছু মেলাতে পারছেন না তিনি। সাথে বোনাস হিসেবে আছে উপর মহল থেকে আসা চাপ আর মিডিয়া। ঠিক সেই সময় কনস্টেবল হারুন আর একটা উপকারী করলো। তিনি একটা প্রাইভেট গোয়েন্দার খবর দিল। সেটা শোনার সাথে সাথে জামাল আহমেদের পুরো কুঁচকে যায়। রক্তবরণ চোখে তিনি হারুনের দিকে তাকায়। হারুন সেই দৃষ্টি দেখে বলে উঠল, স্যার, আমি জানি তার কাছে যাওয়া মানে পাগলের সামনে যাওয়া, আর সে আমাদের নাজেহাল করে ছাড়বে, সাথে এক গাদা টাকা নষ্ট। কিন্তু এইসব মিলিয়ে সে যে একজন তুখোর গোয়েন্দা সেটা সবাই জানে। তার স্বভাব যেরকমই হোক, তার বুদ্ধি আমাদের সবার থেকে ধারালো। সে যতই টাকাই নিক, কেস সমাধান সে করবেই। আর তার গোপন পদ্ধতিগুলোর সামনে কেউ টিকতে পারেনি এখন পর্যন্ত। বয়স 30 হয়েছে তো কি হয়েছে, গায়ের শক্তি তার সিংহের মতো। এত কম বয়সে এত অর্জন দেখে আমি তার ছোটখাটো একজন ফ্যান স্যার। হারুনের কথায় আরো রেগে যান জামাল আহমেদ, কিন্তু তার আর কিছু করার নেই। সোজা বের হয়ে যায় স্টেশন থেকে। জিপ নিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংক থেকে টাকা তুলে একটা ব্যাগে ভরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে জিপ এসে থামে একটা বাড়ির সামনে। কাঠের বাড়ি, গেটের সাথে খোদাই করা সিংহের একটা মুখ। সেখানে নেম প্লেটে বড় বড় করে লেখা প্রাইভেট ইনভেস্টিগেটর, আর সেটার নিচেই বড় বড় করে একটা সতর্কবাণী লেখা আছে। সেই লেখাটা পরে ইন্সপেক্টর জামেল আহমেদ চলে যেতে চাইছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, কারণ সেখানে লেখা ছিল, পয়সাওয়ালাদের জন্য আমি সর্বদা প্রস্তুত, আর যারা টাকা খরচ করতে পারবে না তাদের জন্য আমি কেন, আমার কুকুরও উপযুক্ত নয়। এটা পড়ার পর যে কারোরই মন খারাপ হওয়ার কথা, কিন্তু এখন তাদের কিছু করার নেই। তাদের আসতে হয়েছে সিভিল ড্রেসে, দামি পোশাক পরে আসতে হয়েছে, আর হাতে টাকার ব্যাগ। প্রথমে গেটের ভিতরে যাওয়ার জন্য দারোয়ানকে 1,000 টাকার নোট দিতে হবে। তারপর দারোয়ান তাদের ভিতরে ঢুকতে দেবে। এখন যেই আসুক না কেন, দারোয়ানকে 2-1,000 টাকা না দিলে ভিতরে ঢোকা সম্ভবই না। জামাল আহমেদ আর হারুন সব নিয়ম মানার পর ভিতরে ঢুকতে পারলো। বাড়ির ভিতর ঢুকতেই তারা অবাক হয়ে গেল, কারণ তারা যে বাড়ির ভিতরে এসেছে সেখানে সাধারণত
তামাকের গন্ধ থাকার কথা, কিন্তু পুরো বাড়ি জুড়ে তাজা গোলাপ ফুলের সুবাস। গোয়েন্দারা শৌখিন হয় না, তাদের বাড়িতে গেলে আগে তামাকের গন্ধ নাকে আসে, কিন্তু এখানের পরিবেশ পুরোপুরি ভিন্ন। একটা ঘরে বসার নির্দেশনা পেয়েছে তারা। সেখানে একটা কম্পিউটারের সামনে বসে আছে একটি লোক। কিবোর্ডে তার হাতের আঙ্গুল দেখা যাচ্ছে, আর সেই আঙ্গুলের ফাঁকে শোভা পাচ্ছে একটা গোলাপ ফুল। মাথায় হেড। ইন্সপেক্টর জামাল আহমেদ তার দৃষ্টি আকর্ষণের জন্য পিছন থেকে তাকে ডাক দেয়। সেই শব্দটা বন্ধ করে ধীর গতিতে শোনা যায়। শব্দটা ছিল মিস্টার থ্রোলার। চেয়ারে বসে থাকা লোকটা চাকা লাগানো চেয়ারে ঘুরিয়ে তাদের দিকে তাকালো। হাতে থাকা গোলাপ ফুলটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকে আবার নামিয়ে রাখে। 30 বছরের বেশি বয়স মনে হয় না, কিন্তু আসলে তার বয়স 28 বছর। মুখে একটা চওড়া হাসি ফুটেছিল তার। সুদর্শন যুবক। যে কোনো মেয়েকে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য সে একাই যথেষ্ট ছিল। হয়তো সেই কারণেই অহংকারটা তাকেই শুট করে। গোলাপটা নামিয়ে সে তাদের দিকে তাকিয়ে গড়গড় করে বলতে শুরু করলো। মিস্টার জামাল আর কনস্টেবল হারুন সাহেব, আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার কাছে আসার কারণটা হলো 4টা খুন। আর সেই খুনগুলো আবার এমন জায়গায় হচ্ছে যে সেটা বলার মতো নয়। মানুষের ফুলসজ্জার রাতে তাদের সমাধি হয়ে যাচ্ছে। তার কথা শুনে ইন্সপেক্টর জামাল বেশ অবাক হলো না, কারণ তারা আগে থেকেই জানে যে তারা যার সামনে বসে আছে সে সাধারণ কেউ নয়। মিস্টার থিলার সামনে থেকে সরে যায়, আর সরে যেতে পিছনে থেকে কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকতে দেখে তাদের দুজনের ছবি। তারা বুঝে নেয় তাদের চিনে ফেলার রহস্য। তাদের ছবি বাইরে থাকা ক্যামেরা থেকে সংগ্রহ করে সব তথ্য বের করে নিয়েছে সাথে সাথেই। মিস্টার থিলার আবার বলতে থাকে। আমি আর কিছু বলতে চাই না, যা বলার এখন আপনারা বলুন। আর তার আগে বলে রাখি, আমি কাজ করার আগেই পুরো টাকা নেই। সেই আর আপনারা হয়তো জানেনই, আমি কোনো কাজ সমাধান ছাড়া ফেলে রাখি না। সেই জন্য নিশ্চিত থাকতে পারেন, আমার প্রথম ফি 2 লক্ষ টাকা। সেটা আপনাদের এখনই দিতে হবে। আর দ্বিতীয় ইনভেস্টিগেশন চলাকালীন যাদের খরচ হবে সে সব খরচ আপনারা বহন করবেন। ইন্সপেক্টর জামাল সবটা শুনে হারুনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। হারুন তাকে আশ্বাস করতে পারে না, তার চোখে বিস্ময়। কিন্তু এখন কোনো পথ খালি নেই। তারা 2 লক্ষ টাকা তাকে গুনে গুনে দিয়ে দেয়। আবার শুরু থেকে কেসে যা যা তথ্য পেয়েছে সব বলে দেয়। আর এও বলে দেয় যে তাকে কেস থেকে বের করে দেওয়া বা চাকরি থেকে বের করে দিতে পারে। সবটা শুনে মিস্টার থেরারের মুখে ফুটে ওঠে একটা রহস্যময় হাসি। পায়ের উপর পা তুলে বলতে শুরু করে। কেসের সবচেয়ে কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার কাছে থাকা সত্ত্বেও সেটা আমাকে দিচ্ছেন না। যদি দিতে না চান তাহলে আমার কিছু করার নেই। হয়তো আমাকে পরীক্ষা করতে চান, সে যাই হোক, সেটার আর আমার দরকার নেই। সেটা ছাড়াই আমি কেস সমাধান করে দিব। আপনারা এখন যেতে পারেন। আর হ্যাঁ, আপনাকে কেস সমাধান করার জন্য আরো অনেক টাইম দেওয়া হলো। সাথে আপনার চাকরিটাও ঠিক থাকবে। ইন্সপেক্টর জামাল তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার পকেটে যে সেই দুটো কাগজ যে ছিল সেটা তিনি হারুনকেও বলেনি। তাহলে মিস্টার থিরার সেটা কী করে বুঝতে পারলো? সেটা নিয়ে আর ভাবার সময় নেই। মিস্টার থিরার তাদের উঠে যেতে বলেছে, মানে এখনই তাদের বের হয়ে যেতে হবে। তারা দুজন উঠে সোজা বের হয়ে জিপে উঠে চলে যায়। চেয়ারে হেলান দিয়ে বসে আছে মিস্টার থ্রিলার। এখন তার কাজ বেশি নেই। টেলিফোনের রিসিভার তুলে কাউকে ফোন করলো সে। তারপর গায়ে একটা টি শার্ট পরে চোখে একটা পাওয়ার ছাড়া চশমা পরে বেরিয়ে পড়ল রাস্তায়। এখন তার ছোট্ট একটা কাজ বাকি, সেটা হলো একজন সহকারী খোঁজা। প্রতি নতুন কেসে সে একজন একজন করে সহকারী খুঁজে বের করে। কেস শেষ হওয়ার সাথে সাথে সেই সহকারী কাজও শেষ। অবশ্য তাকে মোটা অঙ্কের টাকাও দেয়। আর এখন পর্যন্ত যত সহকারী সে খুঁজে পেয়েছে তার বেশিরভাগই ছিল মেয়ে। সুন্দরী মেয়ে সহকারী সবারই কাম্য, কিন্তু মিস্টার থ্রিলারের সেটা কাম্য নয়, বরং মেয়েদেরই কাম্য মিস্টার থ্রিলারের মতো একজন সুদর্শন পুরুষ বস। মিস্টার থ্রিলার সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। একটা দোকানে গিয়ে আইসক্রিম কিনে নেয়। গরম হোক বা শীতল, আইসক্রিম ছাড়া তার মাথায় কাজ করে না। মিস্টার থ্রিলার সেই দিনের মতো সহকারী খোঁজা বন্ধ করে দিল। তার সাহসী সহকারী খোঁজাও আলাদা একটা স্টাইল আছে, সেটা কেউ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আর যারা সেটা খুঁজে বের করতে পেরেছে তারা মিস্টার থ্রিলারের সহকারী হওয়ার যোগ্যতা রাখে।
অফিসে পৌঁছানোর পরে ইন্সপেক্টর জামাল একটা সুখবর পায়। সেটা ছিল তার উপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে। তাকে আরও অনেক সময় দেওয়া হয়েছে কেস সমাধান করার জন্য। সাথে তার চাকরি হারানোর কোনো ভয় নেই, যার কারণে তিনি গা ছাড়া দিয়ে থাকতে পারেন। এই খবর শোনার পর তার মনে মিস্টার থ্রারের জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়। তিনি পকেটে হাত দিয়ে একটা কাগজ বের করে। সেই কাগজে এমন কিছু অদ্ভুত জিনিস ছিল যে দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চা একটা কাগজে ইচ্ছে মতো আঁকাবাকি করছে, কিন্তু সেটার মধ্যে এমন একটা রহস্যময় সৌন্দর্য ছিল যে সেটা থেকে চোখ ফেরানো সম্ভব নয়। আর এইরকম একটা জিনিস কেউ কেন ফেনির সাথে রেখে দিবে? আর খুনি সেটার দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা ইন্সপেক্টর জামাল এখনো বুঝে উঠতে পারছে না। দুটো কাগজে একই রকম জিনিস ছিল যেগুলো খুনের জায়গা থেকে পাওয়া গেছে। এরকম করে চলে যাচ্ছিল, ঠিক দুদিনের মাথায় খবর আসে আরেকটা খুন হয়েছে, আর সেটাও এই একই রকম ভাবে। ইন্সপেক্টর জামাল সেখানে পৌঁছে যায়। সেটা আবার পুলিশ কমিশনারের কোনো রকম হাতে হয়, আর তার মেয়ের জামাই খুন হয়েছে তাদের বিয়ের রাতেই। ইন্সপেক্টর জামাল সাথে সাথেই সেই জায়গায় চলে যায় জায়গাটা পরিদর্শন করার জন্য। খুনের ধরন আর বাকি সব কিছুই এক ছিল, কিন্তু শুধু একটা জিনিস গায়েব ছিল, সেটা হলো সিলিং ফ্যান ছিল না সেই ঘরে। শুধু একটা এসি ছিল, সেটা সর্বক্ষণিত চলতো দেখে ফ্যানের কোনো ব্যবস্থাই নেই। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটাকে মিস্টার থ্রার গুরুত্বপূর্ণ জিনিস মনে করেছে, সেই জিনিসটাও কোথাও খুঁজে পেল না। ইন্সপেক্টর জামাল কিছুটা হতাশ ছিল, কিন্তু তার আগেই তার কিছু হতাশ দূর করে দেয় মিস্টার থ্রার নিজেই। ইন্সপেক্টর জামালের সামনে বসে আছে একজন বুড়ো মানুষ। সেই সময় কারোর সাথে কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। শুধু মিস্টার থ্রার ফোন করে বলেছিল যে এই একজন তার সাথে দেখা করতে আসবে, তাকে যেন বিনা বাধায় তার সাথে দেখা করতে দেওয়া হয়। আর সেই কারণে মিস্টার জামালকে সহ্য করতে হচ্ছে এই বুড়ো মানুষটাকে আর তার খক খক করে কাশির শব্দকে। কিন্তু কিছুক্ষণ পরেই সব বিরক্ত দূর হয়ে গিয়ে মিস্টার জামালের পুরো মনোযোগ চলে যায় সেই লোকটার দিকে, কারণ তিনি তার নকল দাড়ি খুলে ফেলেছেন। আর সেটা খুলে ফেলতে বেরিয়ে আসে মিস্টার থ্রারের হাসি খুশি মুখ। ইন্সপেক্টর জামালকে আরও বেশি অবাক করে দিয়ে মিস্টার থ্রার বলতে শুরু করে দেয়। লাস্ট যে ২টো খুন হয়েছে সেগুলো খুনি আগের ৪টা খুনই এক নয়। আগের ৪টা খুন থেকে উৎসাহ পেয়ে কেউ এই ২টি খুন করেছে তার নিজের স্বার্থ হাসিলের কারণে। আর আমাকে ২টো দিন সময় দিন, আমি সেই খুনিকে বের করে তারপর বাকি ৪টা খুনিকে খুঁজে বের করার কাজে মনোযোগ দিব। শুধু এইটুকুই বলে ইন্সপেক্টর জামালকে আর কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে যায় মিস্টার থ্রার। তার উদ্দেশ্য এখন সেই বাড়ি যেখানে খুন হয়েছিল সেই দুই দম্পতি। তার হাতে ছিল একটা বিশাল ব্যাগ। এই বুড়ো মানুষের ছদ্মবেশের বদলে এখন সেখানে শোভা পাচ্ছে একজন তরুণ যুবকের চেহারা। মিস্টার থ্রারের নিজের চেহারা কিছু বোঝা যাচ্ছিল না। পুরো জিনিস দেখে বোঝা যাচ্ছিল যে সেই যুবকটা মাত্র বিদেশ থেকে দেশে আসলো আর তার নিজের বাড়িতে ঢুকছে। বিশাল বড় বাড়ি। গেটের সামনে থাকা দারোয়ান তাকে কিছুতেই বিনা অনুমতিতে ঢুকতে দেবে না, কারণ মালিকের নির্দেশ আছে। অনেক জোরাজোরির পর বাড়ির মালিক আর ভিকটিমের বাবার বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খান নিচে চলে আসতো। তিনি সামনে আসার সাথে সাথেই শুরু হয়ে গেল মিস্টার থ্রারের অভিনয়। সেই করুণ সুরে বলতে শুরু করলো। আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রাফি, নয়নের বন্ধু। আমরা আমেরিকাতে একসাথে পড়াশোনা করেছি, আর আপনার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে ফোনে। নয়নের বিয়েতে আসতে পারিনি, ফ্লাইট মিস করেছিলাম, সেই জন্য আজকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। কথাটা শোনার পর আমজাদ খানের চেহারা পাল্টে গেল, কারণ নয়ন তার ছেলে আর সে আমেরিকায় পড়ালেখা করত। বেশ অনেক বন্ধুর সাথেই তার কথা হয়েছিল, তাই মিস্টার থ্রার রুপি রাফিকে সন্দেহ করার কোনো কারণ নেই তার কাছে। তিনি দারোয়ানকে বলে তাকে নিয়ে ভিতরে চলে গেল। ভিতরে ঢোকার পর যখন সে শুনতে পারল নয়ন আর তার সদ্য বিয়ে করা স্ত্রী বিয়ের রাতে খুন হয়েছে, তখন সে এমনভাবে অভিনয় করা শুরু করে দিল যেন তার নিজের ভাই মারা গেছে। চোখ দিয়ে পানি পর্যন্ত বের করতে শুরু করে দিল। সে কঠিন স্বরে বলল, আঙ্কেল, আমি কথা দিচ্ছি যে বা যারা নয়নকে খুন করেছে তাদের আমি খুব শীঘ্রই ধরে শাস্তি দিব। কথাটা বলার পর সে বাড়ির দিকে তাকালো তাদের মনের অবস্থা বোঝার জন্য। যা বোঝার সে বুঝে গেল। খুনি সেই বাড়ি কেউ ছিল। যৌথ পরিবারে নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ থাকায় কেউ একজন সুন্দর করে প্ল্যান করে নয়নকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। মিস্টার থ্রার রুপি রাফি
আর একটা অভিনয় শুরু করলো। সে বাড়ি থেকে চলে গিয়ে হোটেলে থাকতে চায়, কিন্তু আমজাদ খান তাকে জোর করে বাড়িতে থাকার ব্যবস্থা করে। মৃষাথিরার মনে মনে সেটাই চেয়েছিল। এখন সে দুটো টোপ ফেলবে, কারণ খুনি নিজে থেকেই তার কাছে ধরা দিবে। আমজাদ খানের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট ৮ জন। নয়নের বাবা আমজাদ খান, তার মা শেফালি খান, তার ছোট বোন আখি, আমজাদ খানের ভাই হাশেম খান, তার স্ত্রী রহিমা এবং তার দুই ছেলে রফিক আর শফিক। এছাড়া পরিবারের সবচেয়ে বয়স্ক লোক আমজাদ খানের মা আছে সেখানে। বয়স ৮০ বছরের বেশি, ঠিকমতো চলাফেরা করতে পারেন না। খুনি এদের ভিতরে একজন, সেটা মিশা থিলার খুব ভালো করে জানে। সেই জন্য এক এক করে সবার সাথে কথা বলতে শুরু করেছে। প্রথমে কথা বলে নয়নের মায়ের সাথে, বিভিন্ন রকম প্রশ্ন করে তাকে। তার প্রশ্নগুলোর ধারণটা অনেকটা এরকম ছিল যে, বিয়ের দিন কি কোনো আজব কিছু লক্ষ্য করেছিলেন, বা নয়ন অথবা তার স্ত্রীর ভেতরে কোনো অস্বাভাবিক বিষয়? সাথে খুনের সময় আপনি কোথায় ছিলেন, আর বাকি সদস্য কে কোথায় ছিল? নয়নের মা শান্ত ভাষায় সব উত্তর দেয়। তিনি বিয়ের দিন কোনো অস্বাভাবিক কিছু দেখেননি। আর নয়ন পুরো দিন অনেক হাসি খুশি ছিল। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, হাসি খুশি থাকারই কথা। তার স্ত্রীও স্বাভাবিক ছিল। খুনের সময় তিনি তার স্বামীর সাথে ঘুমিয়েছিলেন। সারাদিন পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। আর বাকি সদস্যদের কে কোথায় ছিল তিনি সেটা জানেন না। সবাইকে এক এক করে প্রশ্ন করা শেষ হলো, কিন্তু সমস্যার সৃষ্টি করলো নয়নের চাচা আর তার দুই ছেলে। তার বাহিরে কারোর কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। নয়নের বোন আবার সবার থেকে উল্টো, সে কান্নায় এতটা ভেঙে পড়েছিল যে ভালো মতো কিছুই বলতে পারে না। এইরকম করে একদিন চলে যায়। সেই দিন রাতে মিস্টার থিলার বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে তারপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে। আপনারা সবাই জেনে অবাক হবেন যে নয়ন আর তার স্ত্রীর খুনি এই বাড়িরই একজন। আর আগামীকাল দুপুরে আমি সবার সামনে খুনিকে নিয়ে আসব। আমার ঘরের বিছানার পাশে রাখা বক্সের ভিতর খুনির নাম আর তার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি নিজেও জানি না খুনিকে। একজন আমাকে খুনির বিষয়ে সব খবর সেখানে দিয়েছে, আর সেটা কাল দুপুরেই খোলা হবে। এইটুকু বলে মিস্টার থিরা সেখান থেকে চলে যায়। সে চলে যেতে সবাই একে অপরের দিকে তাকাতেই শুরু করে দেয়। রাত ঠিক 2টো বাজে। মিস্টার থিলার শুয়ে আছে তার বিছানায়। ঠিক সেই সময় খট করে একটা শব্দ হয়। সাথে সাথে মিস্টার থিলার লাফিয়ে উঠে বসে হাতে থাকা বন্দুক আগন্তুকের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল, তার মানে তুমিই খুনি? দুপুর ঠিক 2টো বাজে। বসার ঘরে পরিবারের সব সদস্য দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মিস্টার থিলার। হাতে তার একটা বক্স। সবার দৃষ্টি সেদিকে। মিস্টার থিলার একবার সবার দিকে ঘুরে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, খুনিকে ধরার জন্য আমি দুটো টোপ ফেলেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে সেটার সাথে উঠে আসবে এত রহস্য। আমি সত্যি অবাক। সবার মুখের ভাষা বন্ধ হয়ে গেল। মিস্টার আমজাদ তার ছেলের খুনিকে সেটা জানার জন্য অপেক্ষা করছে ধীর আগ্রহে। মিস্টার থিলার তার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি এতদিন যাদের সাথে আছেন তারা প্রত্যেকে আপনার পিঠে ছুরি মেরে যাচ্ছে, সেটা আপনি এখনো বুঝতে পারলেন না? আমজাদ খানকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নয়নের চাচার দিকে তাকিয়ে বলল, কি হাসেম সাহেব, এখন মুখ খুলবেন নাকি আমি বলবো? আপনার আর মুখ খোলার দরকার নেই, আমি বলছি। আঙ্কেল, তাহলে শুনুন, এটা আপনার ভাই নামের কলঙ্ক। আপনার সব বিজনেস সে সামলায় ঠিকই, কিন্তু সেখান থেকে কত টাকা যে গায়েব করে দিয়েছে সেই হিসেব আপনি জানেন না। যখন নয়ন বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর আপনি তাকে সব বিজনেস সামলানোর দায়িত্ব দেন, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে হাশেম খানের। কারণ নয়ন আসলে তার সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। আর আরেকদিকে তার ছেলেরাও আছে যারা নয়নের হয়ে গোলামি করবে। সেটা তিনি কোনোদিনই সহ্য করতে পারতেন না। সেই কারণে তিনি ঠিক করলেন নয়নকে শেষ করে দিবে। কিন্তু সেই রকম ভালো কোনো প্ল্যান তিনি খুঁজে পাচ্ছিল না। আর ঠিক সেই সময় টিভিতে দেখানো সিরিয়াল কিলিং সম্বন্ধে ধারণা নিয়ে তিনি সব প্ল্যান সাজায়। মিস্টার থিলারের কথা শেষ হতেই হাসেম চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমি সব প্ল্যান করেছি। খুন আমিই করেছি। আমাকে জেলে দাও। মিস্টার থিলার আবার মুচকি হেসে বলল, আরে উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলি নাই আপনি খুন করেছেন। কাকে বাঁচাতে চাচ্ছেন মিস্টার হাসেম? সবকিছু দেখে শুনে আমজাদ খান বাকরুদ্ধ হয়ে গেছে। তিনি কোনো কথাই বলতে পারছেন না। মিস্টার থিলার এবার নয়নের বোন আখির দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর অভিনয় করেছো তুমি, কিন্তু আমার সামনে সবকিছু শেষ হয়ে গেল তো।
অবশ্য তোমারই বা দোষ কোথায় বলো? যেখানে নিজের ভাই নিজের ঘরে তোমাকে তার বন্ধুদের মাঝে বিলিয়ে দিতে আপত্তি করে না, সেখানে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আর তোমার ভাবি, সে তো ছিল একজন ডাইনি, সেটা তুমিও জানো। তোমার ভাইয়ের আগেও আরো অনেকজনের সাথে সম্পর্ক ছিল, যার কারণে মোক্ষম একটা সুযোগ পেয়ে যাও দুইজনকে একসাথে শেষ করে দিয়ে নিজের সহ পরিবারের সবাইকে বাঁচানোর। টিভিতে নিউজ দেখে প্ল্যান করো খুনের, আর সফলও হয়ে যাও। একই কোনো কথা বলতো না। সে মিস্টার থিলারের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আপনি যে আমার ভাইয়ের কোনো বন্ধু নন সেটা আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের পানি আর অতিরিক্ত অভিনয় দেখে খুব সহজেই আন্দাজ করে নিয়েছিলাম, কিন্তু এখন নিশ্চিত যে আপনি আর কেউ নন। আপনি পুলিশের লোকও নন, কারণ পুলিশের লোক তো কিছু করবে না। আপনি ভাড়া করা একটা সস্তার গোয়েন্দা। কিন্তু একটা কথা বলে রাখি, আমি খুন করিনি। প্ল্যান আমি সাজিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি খুন করিনি। তার কথা শুনে মিস্টার থিলার আরো একবার হাসলো আর মনে মনে বলল, ক্লেভার গার্ল। মিস্টার থিলার এইবার তাকালো সেই দুই ভাইয়ের দিকে। তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের দুজনের জুটিটা খুব সুন্দর, কিন্তু খুনের মতো যখন কাজ করে দিলে দুইজনে মিলে, তাও এতটা কাঁচা কাজ কি করে করতে পারলে? খুন যখন করলেই তখন ঘড়িটা কেন ফেলে আসলে সেখানে? দুই ভাই কথাটা শুনে একজন আরেকজনের দিকে তাকালো আর একই সাথেই বলতে লাগলো। আমরা কোনো খুন করিনি। আমাদের হাতে আমাদের ঘড়ি আছে। মিস্টার থিলার সেটা শুনে পকেট থেকে একটা ঘড়ি বের করলো আর তাদের দিকে উঁচু করে ধরেই বলল। দেখো তো, চিনতে পারো নাকি? সেটা দেখার সাথে সাথে চমকে উঠে দুই ভাই। একজন আরেকজনের শার্টের কলার ধরে বলতে শুরু করে। আমি তোকে বলেছিলাম সবকিছু দেখে নিতে, কিন্তু তুই তোর ঘড়ি ফেলে রেখে আসলি। এইদিকে শফিক আর তার ভাই চমকে গিয়ে বলে, ওটা আমার ঘড়ি না, ওটা তোর ঘড়ি। আমার ঘাড়ে দোষ চাপাবি না। আর নয়নের কাছ থেকে তুই 10 লক্ষ টাকা ধার নিয়েছিলি, সেটা শোধ করতে না পেরে তুই খুন করেছিস। সেই 10 লক্ষ টাকা তুই আমার থেকে চুরি না করলে আমাকে তোকে বাঁচাতে এইসব প্ল্যান করতে হতো না। জবাবে বলে রফিক। দুজনের কথা কাটাকাটি দেখে মিস্টার থিলার একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ খানের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, দেখলেন তো এতদিন আপনি কাদের বসে আসছেন? এরা আপনাকে এত বড় ধোকা দিচ্ছে দিনের পর দিন। নিজের ছেলে যেখানে আপনাকে ধোকা দিয়েছে, সেখানে এরা তো কিছুই নয়। আপনার ছেলের চরিত্র ছিল নিকৃষ্ট। সবটা দেখে আর সবকিছু শোনার পর আমজাদ খানের বলার মতো কিছুই ছিল না। তিনি শুধু শুকনো মুখে বলেন, বাবা, এখানে তো তুমি সবাইকে খুনি প্রমাণিত করে দিচ্ছ, কিন্তু এরা সবাই একসাথে কি করে নয়নকে মারতে পারে? খুব ভালো কথা বলেছেন আঙ্কেল, মানতে হবে এই বয়সে আপনার মাথা অনেক পরিষ্কার। কিন্তু এত পরিষ্কার মাথায় এত কিছু আপনার চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছিল, সেটা আপনি ধরতে পারবেন না। সেটা কি করে হয় বলুন তো? জবাবে বলে ওঠে মিস্টার থিলার। আমজাদ খানের মুখ শুকিয়ে যান। তিনি শুকনো মুখেই বলে, এখন কি তুমি আমাকে আমার ছেলে আর তার বউয়ের খুনের দায় স্বীকার করতে বলবে? আমি একবারও সে কথা বলিনি আঙ্কেল। কিন্তু যখন ছেলের বউয়ের বাবা আপনার ছেলের মাথা খেয়ে তার ঘর জামাই করতে চায়, আর আপনার ছেলেও সে কথাই শুনে আপনাদের সব সম্পত্তি নিয়ে আপনার শত্রুর মেয়ের সাথে বিয়ে করে ঘর জামাই হতে চায়, তখন নিজের ছেলেকে খুন করার কথাটা একবার হলেও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খানের মাথায় এসেছে নিশ্চয়। এম আই রাইট আঙ্কেল? কঠিন গলায় জবাব দেয় মিস্টার থিলার। তার কথা শেষ হতে আমজাদ খান তপ্পাস করে বসে পড়ে চেয়ারে। মিস্টার থিলার এইবার সবাই সামনে এসেই বলতে শুরু করে, আমার প্রিয় বন্ধুর পরিবার সবাইকে জানাই আমার সালাম। আমি হলো মিস্টার থ্রিলার। আমার হাত থেকে এখন পর্যন্ত কোনো অপরাধী পার পায়নি, তাই আপনাদের কারোর পার পাওয়ার কোনো সুযোগই নেই। আপনাদের সবার মনে নয়নের জন্য একটা ক্ষোভ ছিল, সেই কারণে খুন করতে হয় তাকে। কিন্তু আপনাদের মধ্যে কারোর মধ্যে ক্ষোভটা একটু বেশি ছিল, যার কারণে সে আগে খুন করতে সক্ষম হয়েছে। তাই যেদিন খুন করে থাকুক, তাই যেই খুন করে থাকুক না কেন, তাকে ধন্যবাদ দেওয়া আপনাদের কর্তব্য। আমি আপনাদের বলেছিলাম আমার ঘরের বিছানার পাশে একটা বক্স রাখা আছে, আর সেখানে লেখা আছে খুনের নাম এবং খুনের কারণ। আর সেটা ছিল সবচেয়ে বড় টোপ। সেই বক্সে কি আছে সেটা দেখার কৌতূহল সামলাতে না পেরে আপনারা সবাই নিজেদের কর্ম ফাঁস করে দিলেন আমার কাছে। কথা শেষ হওয়ার পরেই সবাই আবার সবার দিকে তাকাতেই শুরু করলো। মিস্টার থিলার তাদের সেই অবস্থা দেখে হা হা করে হাসতে শুরু করে দিল। মিস্টার থিলার আবার কথা শুরু করতে চাপে ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে।
কার ফোন সেটা না দেখে রিসিভ করে সে ঝাঁঝালো কণ্ঠেই বলতে শুরু করে। কাজের সময় ফোন রিসিভ করা একদমই পছন্দ করি না। আর কেস সমাধান হয়ে গেছে। ২ ঘন্টার ভিতর খুনি পুলিশ স্টেশনে পৌঁছে যাবে। আর কালকে আমার মিশর যাত্রার সব ব্যবস্থা করে রাখবেন। মনে রাখবেন প্লেনের ২ টা টিকিট। আর কায়রো শহরের বেস্ট হোটেলে ২ বিছানার একটা ঘর বুক করলে চলবে। কথা শেষ করেই ফোন কেটে পকেটে রেখে দেয় মিস্টার থ্রার। ইন্সপেক্টর জামেল আহমেদ ফটের ওপাশের কথা শুনে অবাক হয়ে গেছে। কারণ হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি যে মিস্টার থ্রার দেশের বাইরে শুধু শিরবে যাবে আর মিস্টার থ্রার কোনো সহকারী যাবে সেটা তিনি বুঝতে পারছেন। কারণ প্লেনের 2টো টিকিট সাথে হোটেল বুক করতে বলেছে। আর সেই সহকারী যে ছেলে সেটা বুঝতে পারছেন তিনি। তার কারণ হলো কোনো মেয়ে হলে সে 2টো রুম বুক করতে বলতো, কিন্তু এখানে তো বলেনি। ইন্সপেক্টর মাথার উপর আর চাপ না দিয়ে সবকিছু রেডি করতে শুরু করে দিল। এইদিকে মিস্টার থ্রিলার তাকিয়ে আছে টিভির পর্দায়। সেখানে কার্টুন দেখছে। সেটা মনোযোগ দিয়ে দেখছেন তিনি। বাড়ির সবাই হাঁ হয়ে শুধু তাকিয়ে তার কার্টুন দেখেই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মিস্টার থ্রিলার আইসক্রিম খেতে চাইলো। সেটা শুনে সবাই আবারও অবাক হয়ে গেল। আকি নামের মেয়েটা ভিতরে চলে গেল আর ফিরে এলো 1 কাপ আইসক্রিম হাতে। সেটা মিস্টার থ্রিলারের হাতে দিয়ে বলল, এখনও আমাদের বসিয়ে রাখবেন, নাকি খুনিকে নিয়ে থানায় যাবেন? কথাটা শুনে মিস্টার থ্রিলার উঠে দাঁড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে সোজা চলে গেল নয়নের মায়ের কাছে। সেখানে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, এতক্ষণ তো দেখলেন সবকিছু। এইবার আপনি বলুন কিছু। বলুন সবাইকে যে নয়ন আমজাদ খানের ছেলে নয়, সেটা আপনার একজন বন্ধু ছেলে। সেটা বলুন সবাইকে। আর এটা যখন নয়ন জানতে পারে তখনই সেই সত্যটা সবাইকে জানাতে চায়। কিন্তু আপনি তো সেটা চান না। আপনি তাকে অনেক রকম করে বুঝাতে থাকেন, কিন্তু তবু সে এই চরম সত্য কথা তার বউকে বলে দেয়। আর সেই কারণেই সে ঘর জামাই হওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর আপনার মধ্যে আগে থেকে একটা অস্থিরতা ছিল, যার কারণে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকেন আর শেষ পর্যন্ত তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। আপনি আর আপনার সেই বন্ধু যে এখনো আপনার সাথে যোগাযোগ করে যাচ্ছে, আর এই কথাও নয়ন জেনে গেছিল। তাই আপনি আপনার সেই বন্ধুর পরামর্শে সুন্দর একটা প্ল্যান করেন। প্রথমে নয়ন আর তার বউয়ের ঘরের এসির ভেতর এমন একটা কেমিক্যাল দেন যেটা তাদের নিঃশ্বাসের মধ্যে গিয়ে একটা ঘোরের সৃষ্টি করে। আর এটা বৈশিষ্ট্য হলো তারা এমন কিছু দেখে সেগুলো বাস্তবে সম্ভব নয়। আর সেই অবস্থায় যদি কেউ অতিরিক্ত ভয় পায় তখনই তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আর আপনারও সেই বন্ধু ছিল কেমিস্ট্রির প্রফেসর। সেই জন্য এইসব কিছু সব খুব সহজেই সম্ভব হয়ে গেছে। আপনি ভেবেছিলেন আপনি তার মা, কেউ আপনাকে সন্দেহ করবে না, তাই আপনি নিশ্চিত ছিলেন। কিন্তু আমি যে খুব সহজেই সব ফাঁস করে দিলাম। এখন আপনাকে একটা পথ দিব আমি। সেটা হলো আপনি নিজে পুলিশ স্টেশনে গিয়ে নিজের দোষ স্বীকার করবেন। আর আপনার সেই বন্ধু কোথায় সেটাও বলবেন। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই সে আর সেখানে দেরি করলো না। সোজা আমজাদ খানের কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, আমার কাজ শেষ। এখন আপনি যা করবেন সেটা আপনার ব্যাপার। কাকে রাখতে চান আর কাকে বের করতে চান সেটাও আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার আঁখিকে চাই কয়েকদিনের জন্য। কয়েকদিন পর তাকে আবার আমি সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যাব। আজকে যা হলো তার জন্য হয়তো আমাকে অন্তত বিশ্বাস করতে পেরেছেন। আমজাদ খানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে আঁখড়ির দিকে তাকিয়ে বলল, তোমার হাতে সময় 10 মিনিট। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে এখনই আমার সামনে হাজির হয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা পরে বলবো। আশা করি সেটা জানার পর খুশি হবে। একই সরাসরি মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে বলল, আমরা মিশর যাচ্ছি বাকি 4টা খুনের সন্ধান করার জন্য। আমি যেতে রাজি, কিন্তু একটা শর্তে। সেটা হলো আমার 20 মিনিট দরকার তৈরি হওয়ার জন্য। বলে সেখান থেকে চলে গেল। মিস্টার থ্রিলার মুচকি হেসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর একটা শব্দ উচ্চারণ করলো। সেটা ছিল পারফেক্ট। ততক্ষণে তার আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে নিচে নেমে আসলো আখি। হালকা মেকআপ করেছে সে, হাতে ছোট্টখাটো একটি ব্যাগ। দুদিনে ভালো করে তাকে লক্ষ্য করেনি মিস্টার থ্রিলার, কিন্তু আজকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আখি আসলে অনেক সুন্দর একটা মেয়ে। মিষ্টি হাসি আর টুকার বুদ্ধি তাকে যেন আরো সুন্দর করে তুলেছে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, পুরো 30 সেকেন্ড লেট তুমি। এখানে আর 1 সেকেন্ডও দেরি নয়। তোমার মা আর তার বন্ধু পুলিশের কাছে চলে গেছে এতক্ষণ মনে হয়। আমাদেরও রওনা হওয়া উচিত।
বলার সাথে সাথেই তারা দুজন বেরিয়ে পড়ল। খবরের চ্যানেলে একটা খবর পেয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে যাচ্ছে। সব কেরি যাচ্ছে ইন্সপেক্টর জামালের সাথে। চাইলে মিস্টার থিলার সবার সামনে আসতে পারত, কিন্তু এই সব ছোটখাটো বিষয় তার উৎসাহ নেই। তার উদ্দেশ্যে কিছু টাকা, তার উদ্দেশ্য শুধু টাকা। আকিকে নিয়ে মিস্টার থিলার তার বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে একটা রুম তাকে দিয়ে দেয় মিস্টার থিলার। আগামীকাল বিকালে তাদের ফ্ল্যাট, একটা রাত এখানেই থাকতে হবে তাকে। আকি যদি সেই বাড়িতে থাকতো তাহলে আরও অনেক কিছুর মুখোমুখি হতে হতো তাকে। সেই কারণে মিস্টার থিলার তাকে এখানে নিয়ে এসেছে। বাড়িতে আসার পরে ইন্সপেক্টর জামাল তাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আমি কি জানতে পারি হঠাৎ আপনি মিশর কেন যাবেন? ফোনের ওপাশে থাকা মিস্টার থিলার হাসতে হাসতে জবাব দেয়, আপনার থেকে যে টাকা নিয়েছি সেটা দিয়ে শপিং করতে, আর সেখান থেকে আপনার জন্য খনি কিনে নিয়ে আসবো, তাই সেখানে যাচ্ছি। আর আমি যা যা করতে বলেছি সেগুলো ঠিকমতো করলেই হলো। আপনি আসলে খুব ভালো একজন পুলিশ। তা না হলে নিজের পকেট থেকে মানিব্যাগ চুরি হওয়ার পরেও আপনি বুঝতে পারলেন না। এইটুকু বলেই সে ফোন রেখে দেয়। ফোন কাট হওয়ার সাথে সাথে জামাল আহমেদ নিজের পকেটে হাত দিয়ে দেখে সেখানে ঠিক মানিব্যাগ আছে। সেটা খুলে পরীক্ষা করে দেখে সব টাকাই ঠিক আছে, কিন্তু যেটা শুধু নেই সেটা সেই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেই দুটো কাগজ। তিনি বুঝতেও পারেনি কোনো এক ফাঁকে কেউ একজন সেই মানিব্যাগ চুরি করে সেই দুটো কাগজ বের করে নিয়েছে। আর সেটা নিশ্চয় করিয়েছে মিস্টার থিলার, এবং সেটা থেকে এমন কোনো তথ্য বের হয়ে এসেছে যার কারণে তাকে মিশনে যেতে হয়েছে। এখন তার উপর আর চাপ নেই, কারণ তিনি সম্পূর্ণভাবে মিস্টার থিলারের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে। বাড়িতে এসে মিস্টার থিলার তার মুখ থেকে রফির মুখোশ খুলে তার আসল চেহারায় চলে আসতো। প্রথমে আগে তাকে চিনতেই পারেনি, কিন্তু কিছুক্ষণ বোঝানোর পর তাকে চিনতে পারছে। তা না হলে আরেকটা ঝামেলা হয়ে যেত। সেদিন রাতে খাবার খেতে বসে আঁকি মিস্টার থিলারকে জিজ্ঞাসা করে, হঠাৎ আমাকে নিয়ে মিশর কেন যেতে চাচ্ছেন? আর যদি যেতেই হয় তাহলে আমাকে কেসের ব্যাপারে আগে পুরোটা খুলে বলুন। জবাবে মিস্টার থিলার বলতে শুরু করে, শোনো আঁকি, আমি এক এক কেসে এক একজন সহকারী নেই, আর এইবার আমি তোমাকে বাছাই করেছি। আর তুমি ঠিক সেই রকমই সহকারী যেমনটা আমি চাই। প্রথমত, আমি যে একজন গোয়েন্দা সেটা তুমি বুঝে গিয়েছিলে। দ্বিতীয়ত, আমি যে সেই কেসের জন্যই মিশর যাচ্ছি সেটাও আন্দাজ করতে পেরেছো। তোমার মধ্যে একটা লুকিয়ে থাকা গোয়েন্দা আছে সেটা তুমি জানো। আর সেই কারণেই তোমার পুরো ঘর জুড়ে শার্লক হোমস দিয়ে ভরা। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি নিজেও গোয়েন্দা হতে চাও। সবই বুঝলাম, কিন্তু আমি দুঃখিত আপনাকে সস্তার গোয়েন্দা বলার জন্য। এখন আমি বুঝতে পারছি আপনি কতটা মহান। আপনার বুদ্ধি আছে, সেটার অহংকারও আছে আপনার। তা না হলে বাড়ির সামনে সেই সাইনবোর্ড রেখে দিতেন না, গরিবদের দেখতে পারেন না, তাই তো? মিস্টার থিলারের কথায় প্রশ্ন করে আঁখি। মিস্টার থিলার জবাবে হাসে। এখন এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আঁখি আবার প্রশ্ন করে বসে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন, আপনি আমার পরিবার আর আমার ব্যাপারে এত কিছু কি করে জানতে পারলেন আর সব কিছু ঠিকঠাক বলে দিলেন? খুব সহজ ছিল সবকিছু বের করা। আমি প্রথম দিন সেখানে গিয়ে যখন বলেছিলাম 2 দিনের মধ্যে আমি খুনিকে খুঁজে বের করব, তখন সবার মুখ শুকিয়ে গেছিল। পরের বার আমি বাড়ির কাজের লোকের কাছে পরের বার আমি বাড়ির কাজের লোকদের সাথে কথা বলি, কারণ একটা বাড়ির গোপন বিভিন্ন বিষয় সেই বাড়ির সদস্যরা না জানলেও কাজের লোকেরা ঠিকই জানে। আর সেখান থেকে আধা আধা জেনে সবার বিষয় চিন্তা করে সবার এক একটা আলাদা গল্প তৈরি করেই, আর সেটা তাদের সামনে এমনভাবে বলি যাতে তারা নিজেরাই বাকিটা স্বীকার করে নেয়। কিন্তু তার আগে আমি টোপ দিই যে আমার বিছানার পাশে রাখা বক্সে সব ইনফরমেশন আছে, কিন্তু আসলে সেখানে কিছুই ছিল না। কিন্তু সেই বক্স দেখার জন্য আর কে খুনি সেটা জানার জন্য সবাই এক এক করে রাতে আমার ঘরে আসে, কিন্তু তারা কেউ খুন করেনি সেটা স্বীকার করে তারা। আর তাদের কথা আমাকে বিশ্বাস করতে হয়, কারণ তখনও আমার হাতে কোনো প্রমাণ আসেনি। শেষে একটা লোক আসে সেই বক্স চুরি করতে। আমি তাকে হাতে নাতে ধরে ফেলি, কিন্তু সে পালিয়ে যায়। আর সেই ছিল তোমার মায়ের বন্ধু। তার চেহারা আমি তখনও দেখিনি। যখন আমি তোমার মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম তখনই তোমার মাকে কারোর সঙ্গে কথা বলতে শুনি, আর তখনই সবকিছু ক্লিয়ার হয়ে যায়।
আখির প্রশ্নের উত্তরের জবাব দেয় মিস্টার থিলার। আখি আবার প্রশ্ন করে। কিন্তু আমি তো সেইখানে সেই বক্সে কি আছে সেটা দেখতে যাই নাই। আর বাড়ির সবার এত আগ্রহ নেই যে তারা খুন না করা সত্ত্বেও সেই বক্সে কি আছে সেটা দেখার জন্য যাবে। মিস্টার থিলার আবার হাসতে হাসতে বলল। আমার গেম প্ল্যান পুরো আলাদা মিস আখি। সেই বক্সের খুনির নাম লেখা আছে। আর এই বাড়িকে, নয়নকে, নয়নের শত্রুকে, তাদের নামও লেখা আছে। সেই গুজব আমি ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা তুমিও জানো। সবার সামনে আমি এটা বলিনি, কিন্তু সবাইকে আলাদা আলাদা করে সেই খবর আমি দিয়েছিলাম। কিন্তু তুমি যে লেডি গোয়েন্দা হয়ে আসবে না, সেটা আমি বুঝতে পারিনি। সবটা শুনে আঁখি হা হয়ে যায়। সেদিন রাতে আসলে তার জ্বর ছিল, তাই সেও বক্স দেখতে চেয়েছিল, দেখতে যায়নি। আর মিস্টার থিলার যে এত নিখুঁত প্ল্যান করেছে সেটা তার বুঝতে আরো কিছুক্ষণ সময় লাগলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন। পরের দিন সকালে মিস্টার থিলার এবং আখি রওনা দেয় মার্কেটের উদ্দেশ্যে। মিশন যাত্রার জন্য তাদের বেশ কিছু কেনাকাটার দরকার, সেটার জন্য আখিকেও সাথে নিয়েছে সে। তারা দুজন মার্কেটে বেশ কিছু সময় ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। কিন্তু ফেরার পথে ঘটে গেল আরেকটা ঘটনা। বাংলাদেশের রাস্তায় বের হলে দেখা পাওয়া যায় গরিব সব মানুষদের, কেউ ভিক্ষুক আবার কেউ হাকার, কেউ চামার আবার কেউ মসি। সবার মধ্যে বেশ লক্ষ্য করা যায় বিষয়টা। সেটা হলো ছোট ছোট বাচ্চাদের হাতে একটা করে থালা, আর সেটা নিয়ে তারা করছে ভিক্ষা। এরকম একটা শিশু আখির কাছে আসতো। তার কাছে এসে করুণ গলায় বলল। আপা, আপা, আমার একটা কেক কিনে দেন না আপা, আমি কেক খামো। তার কথা শুনে আখি গলে যায়। এমনি একটা বাচ্চা ছেলে করুণ স্বরে কেক খেতে চাচ্ছে, সে নিষেধ করবে কি করে? কিন্তু তার কাছে তো কোনো টাকা ছিল না, তাই সে মিস্টার থিলারের কাছে টাকা চায়। মিস্টার থিলার সেটা শুনে আর দেখে সেই বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে। তারপর সোজা তার চোখের দিকে তাকায়। সেই বাচ্চাটা তাকেও বলে। ভাইয়া, ও ভাইয়া, আমার একটা কেক কিনে দেন না। সেই বাচ্চাটা আরো কিছু বলতে চাপে, তার আগেই মিস্টার থিলার তার গালে বসিয়ে দেয় কষিয়ে একটা থাপড়। সেটা এত জোরে ছিল যে বাচ্চাটা পড়ে যায় মাটিতে। সেটা দেখে আঁখি ছুটে এসে সেই বাচ্চাটাকে তুলতে চাইলে মিস্টার থিলার তাকে বাধা দেয়, আর সেখান থেকে ঢুকে যায় মার্কেটের ভিতর। আঁখির চোখে পানি চিকচিক করছিল। সে ভাবতেও পারেনি মানুষটা এতটা নিষ্ঠুর হতে পারে যে একটা বাচ্চার গালে ওই রকম ভাবে থাপ্পড় দিতে পারে। ভরা মার্কেটের ভিতরে আঁখি দাঁড়িয়ে যায় সেখানে, হার থামিয়ে দেয় মিস্টার থিলারকে। তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর বলে। তোর মতো রাক্ষস আমি জীবনে তোর মতো রাক্ষস আমি দুটো দেখিনি। কিসের এত অহংকার তোর? তোর রূপের? বাহ, ছেলেদের রূপের অহংকার। আর বাকি আর কি নিয়ে এত গর্ব করিস? তোর বুদ্ধি আছে দেখে তুই যা খুশি করবি। ভুলে যাস না, তোকেও জন্ম দিয়েছে একটা মা। বড় ঘরে জন্ম না নিলে তুইও তার মতো ভিক্ষা করতি। পুরো মার্কেটের লোক সেদিকে তাকিয়ে আছে আখির দিকে, আর মিস্টার থিলার তাদের চোখের মধ্যমণি। বাংলাদেশে কেউ ফ্রিতে বিনোদন দেখা আবার ছেড়ে দেয় নাকি? মিস্টার থিলার হাতের উপর হাত বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনেই যাচ্ছিল। আখির কথা বলা যখন শেষ হলো তখন সে আবার তার হাত ধরে সেই জায়গায় নিয়ে গেল সেখানে সেই বাচ্চাটাকে সে মেরেছিল। যেখানে সেই বাচ্চাটাকে সে মেরেছিল সেখানে গিয়ে মিস্টার থিলার হাত উঁচু করে সেই বাচ্চাটাকে আবার দেখায়। আঁখি দেখে যে সেই বাচ্চাটা যাকে পারছে তাকেই বলেছে কেক কিনে দেওয়ার জন্য। অনেকে তাকে কেক কিনে দেওয়ার জন্য টাকাও দিয়েছে, কিন্তু সেটা দিয়ে সে কেক না কিনে পকেটে রেখে দিচ্ছে। মিস্টার থিলার তখন আঁখিকে বলল। আমি কোনো সাধু সন্ন্যাসী হতে আসিনি। আমি নিজের জন্য কাজ করি সব সময়। অন্যের দিকে তাকানোর সময় আমার নেই। যে বাচ্চাকে ভিক্ষা করতে দেখছো, সেও নিজের স্বার্থের জন্য ভিক্ষা করছে। আর সেটা ভিক্ষা নয়, সেটা একটা বিজনেস। আর ভিক্ষা হলো সেই বিজনেস। এর একটা পলিসি, যেখানে কোনো লস নাই। যে তার গলার আওয়াজ, তার চেহারা যত করুণ করতে পারবে, সেই সব থেকে বেশি টাকা কামাই করতে পারবে। আর সেই ছেলেটা কেক খেতে যাচ্ছে, কিন্তু এই ব্যস্ত শহরে তাকে সময় নষ্ট করে কেক কিনে দেওয়ার মতো কেউ নেই। সেটা সে বাচ্চা হয়তো ভালো করেই জানে। তাই লোকেরা তাকে টাকা দেয় যাতে সে নিজে কেক কিনে খেতে পারে।
কিন্তু সে এত টাকা পাওয়া সত্ত্বেও কেক কিনে খায় না, কারণ তার উদ্দেশ্য হলো টাকা। আর যদি কেউ তাকে কেক কিনে খাওয়ায় তাহলে সেটা হলো তার লাভ। বিনা পয়সায় খরচে বিনা পয়সা খরচে জিনিস খেতে পারবে। এরা স্কুলে যেতে পারবে, কিন্তু টাকার লোভে তারা সেখানে যায় না। এরা জানে এদের পড়ালেখা করে কোনো লাভ নেই। চাকরিতে যোগ দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে চায়। সেখানে গিয়ে যদি বলে তার বাবা ভিক্ষা করতো আর সেও ভিক্ষা করতো, তখন সেই চাকরি তো দূরের কথা, তাকে ইন্টারভিউয়ের জন্য যে চেয়ার বসতে দেওয়া হয় সেখানেও বসতে দেওয়া হবে না। আর হ্যাঁ, এটাই বাংলাদেশ। যে সিস্টেম পরিবর্তন করতে আসবে সেই নিজেই পরিবর্তনের সিস্টেম হয়ে যাবে। তাই যদি এখন টিকে থাকতে হয় তাহলে নিজের জন্য টিকে থাকতে হবে, আর অন্য কারোর জন্য নয়। এখন তুমি ছেলেটার সামনে যাও, তোমাকে আবার সে কথা বলবে, তোমার কাছে কেক খেতে চাইবে, তোমাকে চিনতে পারবে না, কারণ তারা তোমার চেহারা নয়, তোমার টাকার চেহারা মনে রাখে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। আর আমি কেন তাকে থাপ্পড় দিয়েছি সেটা বলছি কিছুক্ষণ পর। আগে গিয়ে দেখো। মিস্টার থিলারের কথা শুনে আখি পরীক্ষা করার জন্য সেখান দিয়ে যেতে থাকে, আর মিস্টার থিলারকে ঠিক প্রমাণ করে দিয়ে সেই ছেলেটা আবার তার ওড়না ধরে আগের মতো কথা বলতে শুরু করতে থাকে। আখি তার ফুল বুঝতে পেরে যায় মিস্টার থিলারকে সে একটু বেশিই বলে দিয়েছে। সে ফিরে এসে মিস্টার থিলারের দিকে তাকায়, সেখানে গিয়ে দেখে মিস্টার থিলার মাথার পিছে হাত দিয়ে হাসছে। আর তার চেহারা দেখে আঁখি কিছু বলতে চাপে, তার আগে মিস্টার থিলার তাকে থামিয়ে দিয়ে বলে, বাংলাদেশ সম্বন্ধে তো অনেক ধারণা হইলো, তাই না? এবার তাহলে রাস্তার লোকদের নিয়ে একটা ধারণা হয়ে যাক, কি বলো? সেই ছেলেটাকে কেন থাপ্পড় দিলাম সেটা দেখার সময় এসেছে। চলো তাকে ফলো করা যাক। বলে তারা দুজনেই সেই ছেলেটার পিছু পিছু যেতে থাকলো। সেই ছেলেটার সামনে এগিয়ে যাচ্ছিল। দুপুর হয়ে গিয়েছে প্রায়, বিকেলে তাদের ফ্ল্যাট, কিন্তু সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা সেই ছেলের পিছু পিছু গিয়ে দেখে সে আরো কয়েকজন তার বয়সী ছেলের সাথে দেখা করলো। তারপর তাদের রোজগার করার সব টাকা এক জায়গায় করে একজনের কাছে রেখে দিল। পরে তারা একটা দোকান গিয়ে দোকানদারকে সব টাকা দিল, আর দোকানদার তাদের একটা ব্যাগ দিল। সেই ব্যাগ নিয়ে আবার সেই জায়গায় যায়। সেখানে যাওয়ার পর একটা লোক তাদের সাথে দেখা করে আর সেই ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার আগে তাদের সবাইকে কিছু টাকা দেয়। এতক্ষণ ধরে পুরো বিষয়টা দেখার পরও আখি কিছুই বুঝতে পারে না। মিস্টার থিলারকে সে বলতে চাপে, তার আগে মিস্টার থিলার তাকে বলতে থাকে, এই পুরো প্রসেস হলো ড্রাগ সাপ্লাইয়ের জন্য। প্রথমে মার্কেটে সেসব ছেলেদের সবাইকে একটা করে ফাটানোর দেয় ক্রেতারা। সেখানে হচ্ছে স্লিপ, আর সেটা নিয়ে গিয়ে সে বাচ্চারা দোকানদারকে দেয়। আর সেই দোকানদাররা সেই ফাটানোর বেচে তাদের প্রত্যেককে ড্রাগস দেয়। আর সেই ক্রেতারা তাদের চিনে রাখে যাদের তারা ফাটানোর দিয়েছিল, তাদের থেকে তারা ড্রাগস নেয়। আর তাদের কিছু টাকা দেয়, কারণ তারা সরাসরি দোকানে গেলে সেখানে সেগুলো নিতে পারবে না। পুলিশ পাহারা দেয়, কিন্তু বাচ্চাদেরকেও সন্দেহ করবে না। সেই জন্য এত কিছু। এখন প্রশ্ন আসবে, আমি কি করে জানলাম এত কিছু? আমি সেই বাচ্চার দিকে তাকিয়ে দেখি তার চোখ লাল, আর সেই একটু পর পর তার আঙুল নাকে ঠেকিয়ে গন্ধ নিচ্ছে। তারপর যা বোঝার বুঝে গেলাম, সেখানে সেও ড্রাগস নেয়। তাই তাকে একটা থাপ্পড় দিলাম। এত বড় প্রসেস আমি আগে জানতাম না, কিন্তু আন্দাজ করেছিলাম কিছুটা। এখন নিশ্চিত হয়ে গেলাম। মিস্টার থিলারের কথা শোনার পর আঁখের চোয়াল ঝুলে পড়ে। মিস্টার থিলার একটা হাসি দিয়ে তাকে নিয়ে বাড়িতে চলে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে ইন্সপেক্টর জামাল অপেক্ষা করছে তাদের বিমানের টিকিট নিয়ে। যখন ইন্সপেক্টর জামাল দেখে মিস্টার থিলারের সহকারী একজন মেয়ে, তখন তিনি লজ্জা বোধ করেন, কারণ তিনি ভেবেছিলেন তার সহকারী হবে একজন ছেলে। কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল। ইন্সপেক্টরের কাছ থেকে বিমানের টিকিট নেওয়ার পর মিস্টার থিলার জামাল আহমেদের দিকে তাকিয়ে বলল, যে প্রশ্ন করতে চাচ্ছেন তার উত্তর হলো, আপনি আমার কাছে আসার পর আপনার পকেটে বারবার হাত দিচ্ছিলেন আর আমার মুখের দিকে তাকাচ্ছিলেন। তখন আমি বুঝে যাই আপনার পকেটে এমন কিছু আছে যেটা কেসের সাথে যুক্ত। সেটা আপনি আমাকে তখনও দেন নাই, মানে আপনি তখনও বুঝে উঠতে পারেননি যে সেটা আসলে কেসের সাথে যুক্ত কিনা। আর তখনই আমি আমার মতো ধারণা করে নিই আপনার পকেটে উঁচু কিছু ছিল না, মানে ভারী কিছু নয়, পকেট সমান ছিল, তার মানে কাগজ জাতীয় কিছু। আর তখন সব পরিষ্কার হয়ে যায়। তখন আমি কেসের জন্য নেমে পড়ি। তখন কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না।
তখন আপনার পকেট থেকে সেই কাগজটা চুরি করে নেই আর সেটার সাহায্যে বুঝে যায় সব হিসেব। আর আপনার খুনি এই মুহূর্তে মিশরে আছে, তাকে আপনার হাতে জীবিত তুলে দেওয়ার দায়িত্ব আমার। এইটুকুই বলে মিস্টার থিলার অপেক্ষা করলো না। ইন্সপেক্টর জামাল কি বলে সেটা শোনার জন্য ঢুকে গেল এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আখির মনে একটাই প্রশ্ন আছে, সেটা হলো মিস্টার থিলারের আসল নাম কি। সে মিস্টার থিলারকে প্রশ্ন করতেই মিস্টার থিলার হেসে জবাব দিল, আমার নাম নিক। নিজেকে মিস্টার থ্রিলার বাদে আমি নিক নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা শোনার পরেও আখির মনে কেমন জানি হতে লাগলো। সেই সুযোগ বুঝে মিস্টার থিলারের পাসপোর্টটা নিয়ে নিজের কাছে নিয়ে নেয়। সেটা খুলে দেখে সেখানে লেখা নাইমুল ইসলাম। তার মানে হয় আনতে নাইমুল আর আইতে ইসলাম। কিন্তু বাকি থাকে কে, সেটার অর্থ কি? আঁকি অনেক খুঁজেও সেটার কোনো অর্থ বের করতে পারল না। এইদিকে বিমান ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে, খুব শীঘ্রই তারা পৌঁছে যাবে হাজার বছরের পুরনো ইতিহাস পিরামিডের দেশ মিশরে। কায়রো এয়ারপোর্ট থেকে সোজা হোস্টেলে চলে যায় তারা দুজন। একটা গাড়ি ভাড়া করেছিল তারা দুজন, এখন সেটা ছেড়ে দিয়েছে। গাইড আর গাড়ি এই দুটো জিনিস বাইরের দেশে প্রচুর কাজের, আর এটা হচ্ছে মিশর। দ্য গ্রেট গিজার পিরামিডের অবস্থান এখানে, সাথে আরও অনেক পিরামিড আছে। হাজার বছরের রহস্য ঘেরা পিরামিডের রহস্যগুলো এখনো সমাধান হয়নি পুরোপুরি। 18 শতাব্দীর অনেকে ফারাও বাদশাহ মমি এখনো খুঁজে পাওয়া যায়নি। অষ্টাদশ শতাব্দীকে হাইলাইট করার কারণ হলো সেই সময়ের শাসকগণ ইতিহাসে প্রসিদ্ধ বেশি। সেই সময়ে অনেক নারী ফেরাউন আছে, তারা ইতিহাসে বিখ্যাত। তাদের বীরত্ব রূপের কারণে তারা আজও মানুষের মুখে মুখে প্রচলিত। সেই দেশে দূর বাংলাদেশ থেকে আসা দুজন গাইড ছাড়া ঠিক মতো চলতে সেই দেশে দূর বাংলাদেশ থেকে আসা দুজন গাইড ছাড়া ঠিক মতো চলতেই পারে না, সেটাই স্বাভাবিক। আর মিশরে যদিও তারা কিসের কারণে এসেছে, কিন্তু পিরামিড আর মিশরের ঐতিহ্য না দেখে চলে যাওয়া তাদের কাম্য নয়। হোটেলে বসে আছে আখি আর মিস্টার থিলার রূপী নিক। আখি আর তাকে মিস্টার থিলার ডাকে না, কারণ তাকে বারণ করে দিয়েছে সেই নামে ডাকতে। কারণ এখানে কেউ তাকে সন্দেহ করুক সেটা তারা কোনোদিনও চায় না। আখি মিস্টার থিলারকে প্রশ্ন করলো, আপনার নামটা তো বেশ রহস্যজনক, কিন্তু এখনও আমি মিস্টার থ্রিলারের রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। আর কেসের ব্যাপারেও আমাকে এখনো কিছু বলেনি আপনি। যদি কিছুই না জানি তাহলে সহকারী হয়ে এসে আমার লাভটা কি হলো? প্রথমে আমাকে আপনি করে বলা বাদ দাও, দ্বিতীয়ত আমার নামের মানে জানতে শোনা নিজেই ফেসে যাবে ধাঁধাতে। শান্ত হয়ে জবাব দেয় মিস্টার থিলার। কিন্তু কেসের ব্যাপারে তো কিছু বলতে পারে না আমাকে। আবার প্রশ্ন করে বসে আখি। মিস্টার থিলার এবার সোজা হয়ে উঠে বসে, পকেট থেকে দুটি কাগজ বের করে ধরে তার সামনের বক্তৃতা দিতে শুরু করে দেয়। এই দুটো হলো খুনের সবচেয়ে বড় বিষয়। এই দুটো কাগজকেই খুনের কারণ বলা চলে। এগুলো কোনো সাধারণ কাগজ নয়, খুনি নিজ হাতে সেগুলো রেখে গিয়েছে এগুলো। আর এই ধরনের কাগজ শুধু মিশরেই তৈরি হয়। এই গেল কাগজের কথা। এখন আসি সেখানে লেখা জিনিসগুলোর দিকে। সেগুলো আসলে কোনো আজে বাজে জিনিস নয়, সেগুলো এক ধরনের প্রাচীন ভাষা। প্রাচীন মিশরে এই ধরনের ভাষা ব্যবহার করত মানুষ, কিন্তু এখন আর কেউ সেগুলো ব্যবহার করে না। আর সেই সব থেকে বড় বিষয় হলো, সেটা সুযোগ নিয়ে কিছু খারাপ দল এই ভাষাকে তাদের সাংস্কৃতিক ভাষা হিসেবে ব্যবহার করে। আর এখানে ঠিক সেরকম কিছু লেখা আছে। এখানে লেখা আছে, তোমরা তোমাদের কাজের ফল ভোগ করলে সেই কাজের শাস্তি উপরে গিয়েও তোমাদের পেতে হবে। মতো কথাটা সেই চারজন যারা খুন হয়েছিল তাদের উদ্দেশ্যে বলা। কথার ধরন অনেকটা অভিশাপের মতো। এই কথার মানে উদ্ধার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর এই কথা কেন বলা হয়েছে সেটা খুঁজে পেতেও আমাকে একটা ধারণা বের করতে হয়েছে, সাথে অনেক খোঁজ খবর নিতে হয়েছে আমাকে। এইটুকু বলে একটা নিঃশ্বাস নিল মিস্টার থিলার। আখি এতক্ষণ মন দিয়ে শুনে যাচ্ছিল, সে আবার প্রশ্ন করে বসলো তাকে। কি কাহিনী যেটা আপনি, দুঃখিত, তুমি তৈরি করেছো, যা ভিত্তিতে আমরা মিশরে এসেছি? আসলে ঠিকই বলেছো, এটা একটা কাহিনী বটে, রূপকথার কাহিনী।
আর সেটা প্রাচীন মিশরে অনেক পরিচিতও বটে। তাহলে শুরু থেকে বলি, যে 4 জন মারা গেছেন আসলে তারা একে অপরকে খুব ভালো করে চিনত, কিন্তু সরকারি কাগজে তাদের কোনো যোগসূত্র নেই। কারণ খুব সহজ, হয়তো তারা এমন কিছু করেছিল যার কারণে পয়সা খাইয়ে সবকিছু মুক্তি দিয়েছে তারা। আর আমার ধারণা ঠিক করে সেই রকম কিছুই বেরিয়ে আসে। কিন্তু আমার হাত ঠিক কতটা উঠলো সেটা এখনো কেউ জানে না, আর কেউ ধারণা করতে পারবে না কোনোদিন। যাই হোক, সেসব বাদ, আমি মাটি করে বের করে আনি সবকিছু, সব রহস্য। যারা মারা গেছে সেটা তাদের আসল পরিচয় ছিল না। তারা ছদ্মনামে বেঁচে ছিল, কিন্তু বেশি দিন বেঁচে থাকা তাদের ভাগ্যে ছিল না। সবাই ছিল যুবক, আমেরিকাতে পড়াশোনা করতো। তারা 4 জন, 4 জনের 2 জন মেয়ে আর 2 জন ছেলে, আর একে অপরকে ভালোবাসতো। এরপর একদিন তাদের কলেজে থেকে পাঠানো হয় মিশরে একটা প্রজেক্টের কারণে। সেখানে গিয়ে তারা এমন কিছু আবিষ্কার করে যার কারণে তাদের মৃত্যু হয়, একরকম রহস্যজনকভাবে। আর তারা মিশর থেকে ফিরে আসার পরে নিজেদের পরিচয় রেকর্ড থেকে মুছে দিয়ে নতুন পরিচয় বেঁচে রাখতে শুরু করে। তারা একে অপরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা তাদের বাধা দেয়। সে কারণে তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে বের করে তাদেরকে বিয়ে করে ফেলে। কিন্তু সেটা হয়তো তাদের কোনো শত্রু জেনে যায়, যার কারণে তারা নিজেদের পরিচয় পাল্টে ফেলেছিল। সে সুযোগ বুঝে তাদের মেরে ফেলে। চেয়ারে হেলান দিয়ে এক নাগারে কথা বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আকি তখনও বুঝে উঠতে পারেনি এত কিছু সে কি করে জানতে পারলো, কিন্তু সে মিস্টার থ্রিলারের নামটার পিছনে থাকা রহস্য ধরে ফেলে। থ্রিলার অর্থ রহস্য, আর মিস্টার থ্রিলার নিজে একটা রহস্য। তার কথাবার্তা আর তার কাজের ধরন সবকিছু রহস্যজনক। সেই জন্যই তার নাম মিস্টার থ্রিলার। সেটা আখির বুঝতে বাকি রইল না। সে আর কিছু না ভেবে তাকে প্রশ্ন করে বসলো। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু কার্ডে লেখার মিশর আসার সব ঠিক আছে, কিন্তু খনি পর্যন্ত আমরা পৌঁছবো কি করে? আর খনি যে মিশরেই আছে সেটা কতটা সত্যি? কথাটা শোনার পর মিস্টার থ্রিলারের মুখে ফুটে ওঠে এক রহস্যজনক হাসি। সে বলে, আমাদের এখন দুটো কাজ। প্রথম কাজ হলো সেই 4 জন যে কলেজে পড়তো আর সেখান থেকে তাদেরকে কিসের প্রজেক্ট দিয়েছিল, এখানে পাঠানো হয়েছিল, সেটা জানতে হবে। আর সেই 4 জন বাদে প্রজেক্টে আরও ছাত্রছাত্রী ছিল, তাদের সাথে কথা বলতে হবে। আর দ্বিতীয় কাজ হলো একটা গাইড খুঁজে বের করতে হবে আমাদের। এরকম করে তো আর বসে থাকতে পারি না ঘরে। কিন্তু সেই সব স্টুডেন্টদের সাথে কথা বলবো কি করে? তারা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর তাদের খুঁজে পাবো কি করে? আর বাকি থাকলেও সেই প্রজেক্ট, সেটা জানা খুবই কঠিন নয়। তাদের কলেজে যোগাযোগ করলেই বেরিয়ে আসবে সবকিছু। উত্তেজনার সাথে বলে ওঠে আকি। মিস্টার থ্রিলার আবার আগের মতো হেসে জবাব দেয়, সেই সব আমার উপর ছেড়ে দাও। সেই সবারকে কোথায় আছে সেটা কলেজে থেকেই পাওয়া যাবে, আর তাদের ফোন নাম্বারও সেখান থেকে জানা যাবে সব। আর আমার লোকেরা 2 দিনের মধ্যে সব খবর আমাকে জানিয়ে দেবে। আর এই 2 দিন আমাদের মিশরে ভালো করে ঘুরে দেখতে হবে শুধু। আর এখানকার কিছু কেস যদি হাতে পাওয়া যায় মন্দ হয় না। রিসেপশনে বলা আছে, একটা গাইডের খোঁজ করে তারা করে দিবে। কথা শেষ না হতেই ফোন বেজে ওঠে তাদের ঘরের। টেলিফোন কানে দিতে মিস্টার থ্রিলার কিছু বলে। কথা শেষ করে আখির দিকে তাকিয়ে বলল, একটা গাইড খুঁজে পাওয়া গেছে, এইখানে আসছে সে দেখা করতে। আর যদি ভাগ্য ভালো থাকে আজকে থেকে ঘোরাঘুরি শুরু করে দিতে পারবো। কিছুক্ষণ পরেই দরজাতে ঠক ঠক শব্দ হয়। আঁকি গিয়ে দরজা খুলে দিতে হাসি মুখের ভিতরে ঢুকে পড়ে 22-23 বছরের হাসি খুশি এক তরুণী। চোখে মুখে অভিজাত ছায়া, সুন্দরী মুখে ফুল হবে, অপ্সরার মতো দেখতে। হালকা মেকআপে গায়ে লাল হাওয়া, মুখের গড়ন অনেকটাই মিশরিদের মতো, কিন্তু চোখ আর নাকের দিকে তাকালে মনে পড়ে যায় এশীয় মেয়েদের কথা। ভিতরে এসে হাসি মুখে তাদের অভ্যর্থনা জানালো। তারপর নিজের পরিচয় দিল মেয়েটা। তার নাম সালমা কুরেরি। মিশরে একটা ইউনিভার্সিটিতে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে। এখন ছুটি চলছে, তাই পার্ট টাইম গাইডের কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় তার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা ছিল আধা বাঙালি। তার মা বাংলাদেশি আর তার বাবা মিশরের।
একটা দুর্ঘটনাতে তার বাবা মা মারা গেছে, তাই সে নিজে কাজ করে তার নিজের খরচ চালায়। মায়ের কাছ থেকে আধা আধা বাংলা বলা শিখেছে। মিস্টার থিলার আর আখি দুজনেই মোটামুটি খুশি সেই রকম একটা গাইড পেয়ে। কিন্তু আখির কেমন জানি লাগছে মেয়েটাকে, কারণ সে কি রকম একটা করে মিস্টার থিলারের দিকে বারবার তাকাচ্ছিল, আর মিস্টার থিলারও তার দিকে হেসে হেসে কথা বলছে। কিন্তু তাতে আখির কি? মিস সালমাও খুশি তাদের পেয়ে। তারা বিকাল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা যাবে গ্রেট গিজাতে। সালমা জানিয়েছে একদিন পুরো ঘুরে দেখেও নাকি সেটা শেষ করা যাবে না। শুধু একদিন কেন, অনেক দিন লাগবে সেটা ভালো করে পুরোপুরি ঘুরে দেখতে। তাই বিকেলে শুধু তারা একটা অংশ দেখবে। বিকেল হওয়ার কিছুক্ষণ আগে বেরিয়ে পড়ে তিনজন। গাড়ির ব্যবস্থা সালমা নিজেই করেছে, আর সে ড্রাইভ করছে সেটা। কিন্তু কোথায় যেতে যেতে ঘটে গেল আরেকটা অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় একটা জায়গায়। সামনে এগোতে পারছে না আর গাড়িটা। কিছু একটা হয়েছে সামনে, রাস্তায় জ্যাম বেঁধে গেছে পুরো। মিস্টার থিলার সামনে এগিয়ে গিয়ে দেখতে চাইলো আসলে হয়েছেটা কি। সাথে সাথে আঁখিও নেমে যায় তার সামনে। সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে, বুকে তার গুলি লেগেছে। আশেপাশে মানুষ তলিয়ে তাকিয়ে দেখছে সেদিকে। কেউ কিছু করছে না, কারণ তার সামনেই দাঁড়িয়ে আছে বন্দুক হাতে কয়েকজন লোক। স্থানীয় ভাষায় সবাইকে শাসাচ্ছে যাতে কেউ সেই বৃদ্ধাকে বা কারা খুব করছে সেটা না বলে, কে বা কারা খুন করছে সেটা না বলে। বৃদ্ধার বুকে লেগেছে গুলি। মিস্টার থিলার একবার সেদিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল, তারপর আখিকে বলল, লোকটাকে বাঁচানো যাবে যদি আর 5 মিনিটের মধ্যে হসপিটালে ভর্তি করানো যায়, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ সেই লোকগুলো মনে হয় না তাদের আর ব্যস্ত দিবে। বৃদ্ধা লোকটার দিকে তাকিয়ে আখির অনেক মায়া হলো, কিন্তু মিশরের অপরাধী সংগঠন সম্বন্ধে তার কোনো ধারণা নেই। তাই সে আবেগে ভাসছে। মিস্টার থিলারকে সে বারবার কিছু করতে বলে, কিন্তু মিস্টার থিলার চুপচাপ দাঁড়িয়ে আছে। এইদিকে সময় চলে যাচ্ছে। হঠাৎ করে আখি একটা অঘটন ঘটিয়ে ফেলে। সে ছুটে চলে যায় সেই লোকটার কাছে। সেখানে গিয়ে তাকে তুলে হসপিটালে নিয়ে যেতে চান। তার সেই কাজটা দেখে সেই লোকগুলো যারা তাকে গুলি করেছিল তারা অবাক হয়ে যায়। তখন একটা লোক হাসতে হাসতে আবার বন্দুক কচি ধরে আঁখির দিকে। এর ঠিক কয়েক মিলি সেকেন্ড পরে কানে আসে বুলেটের শব্দ। মাটিতে লুটিয়ে পড়ে আরেকটা দেহ। মাটিতে পড়ে যায় আরেকটা দেহ। চোখ বন্ধ করে সেই বৃদ্ধাকে শক্ত করে ধরে আছে আঁখি। তার পাশেই পড়ে আছে আরেকটা মৃতদেহ। সেটা সেই লোকটার দেহ ছিল যে তার দিকে বন্দুক তাক করছিল। আর তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে মিস্টার থিলার। আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা যুবক, যার হাতে শোভা পাচ্ছে একটা বন্দুক। সেই গুলি করেছে সেই লোকটাকে। আখি যখন দেখতে পেল তারা নিরাপদ আর সেই বৃদ্ধা লোকটাকে সেই হসপিটালে নিয়ে যেতে পারবে, তখন সে উঠে দাঁড়ালো। সে আশা করছিল মিস্টার থিলারকে তাকে সাহায্য করবে, কিন্তু সে কিছুই করল না। মিস্টার থিলারের দিকে বিষ চোখে তাকিয়ে আবার বৃদ্ধার দিকে তাকালো সে। তাকে দেখে বৃদ্ধার চোখ বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার। এদিকে যেই লোকগুলো মানুষকে সতর্ক করছিল যাতে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খোলে, তারা ঘুরে তাকায় সেই যুবকের দিকে যে তাদের একজনকে মেরে ফেলেছে। পরিস্থিতি বিগতিক দেখে একজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেখানে শুধু দাঁড়িয়ে থাকে সেই যুবক, মিস্টার থিলার আর আখি। সেই লোকগুলো নিজেদের বন্দুক বের করে তখনই পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। সাথে সাথেই তারা সেখান থেকে পালিয়ে যায়। তাদের সেই সাথীর লাশ সেখানে পড়ে থাকে। সেই যুবক মিস্টার থিলারের কাছে এসে স্থায়ী ভাষায় কিছু বলতে থাকে, কিন্তু সে কি বলছিল তার কিছু মিস্টার থিলার বুঝতে পারে না। তাই সে যুবকটা ইংরেজিতে তাদের বলল, এখান থেকে তোমরা চলে যাও। আমি সামনে নিব সবকিছু। আইনের লোক আমি। আশা করি আবার দেখা হবে আমাদের। বলে সুন্দর একটা হাসি উপহার দিল সে। মিস্টার থিলার আকিকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর গাড়িতে বসতেই সালমাকে হোটেলে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়। আজকে তারা পিরামিড দেখতে যাবে না। যেতে যেতে সব কিছু খুলে বলে সে। আখির মুখে কোনো কথাই ছিল না। তার কোলে একটা লোক মারা গেছে, অথচ সে কিছুই করতে পারেনি। সেদিন সালমাকে বিদায় করে দিয়ে তারা আর কোথাও বের হয়নি। আর সেই যুবক কে ছিল সেটাও তাদের জানা হয়ে ওঠেনি। আর বিষণ্ণ হয়েছিল আখি। মনে হচ্ছিল অনেক রেগে আছে মিস্টার থিলারের উপর। মিস্টার থিলার সেটা খুব ভালো করে বুঝতে পারছে। তাই সে আগ বাড়িয়ে বলে উঠল, আমি চাইলে সে লোককে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু তার আগেই সে মারা যেত।
আপনাকে কি আমি কিছু বলেছি? যেই লোক নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সে কি করে বুঝবে একটা মানুষের জীবনে কত মূল্য? রাগ ছড়িয়ে পড়ল আখির কণ্ঠে। তার কথা শুনে মিস্টার থ্রিলার একটা হাসি দিয়ে বলল, এত যখন মানুষের জীবনের মূল্য দিয়ে জানো, তাহলে নিজের ভাইকে কেন মারতে চেয়েছিলে? আখির মুখে একটা তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে, চোখে তার পানি আর মুখে হাসি। বিচিত্র এক দৃশ্য, সচরাচর সেই রকমের দৃশ্য দেখা যায় না। সে সেই রকম করেই বলতে লাগলো, একটা মানুষ আরেকটা মানুষকে তখনই খুন করতে যায় যখন তার সহ্যের ক্ষমতা শেষ হয়ে আসে। আপনি হয়তো জানেন না আমার ভাই কেমন ছিল। আমার ভাই ছিল একজন জানোয়ার। আমার ভাই বড়লোকের সন্তান, তাই রাস্তায় ফুর্তি করে বেড়াতো। যখন দেখলো সেটাতেও তার মন ভরছে না, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে রেপ করে মেরে ফেলে। টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করে কেস বন্ধ করে দেয়। আর তার বন্ধুরা একদিন বাড়িতে আসে, মদের পার্টি করছিল তারা। তার একটা বন্ধু আমার সাথে অসভ্যতা করতে থাকে। এক পর্যায়ে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আর আমি ভাইয়ের পিছনে লুকাই। একটা বোন যখন বিপদে পড়ে, তখন সে মনে প্রাণে তার ভাইয়ের সাহায্য চায়। কিন্তু আমার ভাই উল্টো আমাকে তার সেই বন্ধুদের সামনে ছেড়ে দেয়, আমাকে নিয়ে তামাশা করে, আমার গায়ে হাত দেয়। আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসি। তাদের সাথে ছিল আবার আমার ভাবি। একটা মেয়ে হয়ে সে আরেকটা মেয়ের সর্বনাশ কী করে করতে পারে, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। তাই শেষে অতিষ্ঠ হয়ে আমি প্ল্যান করি। কিন্তু মানুষ খুন করার কোনো ইচ্ছে আমার ছিল না, আর আমি পারতামও না। কথাগুলো শেষ করে কান্নায় ভেঙে পড়ল আখি। মিস্টার থ্রিলার একটা মুচকি হাসি দিয়ে নিচের কথা বলতে শুরু করলো, আমি সেই বৃদ্ধকে খুব সহজে গাড়িতে তুলে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেই গাড়িতে উঠে মারা যেত আর ফেঁসে যেতাম আমরা। তাই আমি কিছু করি নাই। যে যুবক আমাদের বাঁচিয়েছে সে আইনের লোক নয়, কিন্তু তার পিছনে অন্য কিছু রয়েছে। এখন টিভি খুললেই সেই খুনের ব্যাপারে জানতে পারবে। বলা হবে গ্যাংস্টার, কিন্তু সেরকম কিছু নয়। সেটা খুব পরিকল্পিত খুন, আর যে খুন করেছে সে খুব প্রভাবশালী। আখি আর কিছু শুনতে চায় না। মিস্টার থ্রিলারের কথাগুলো তার ভালো লাগছে না। শুধু যেই রহস্য সমাধান করতে এসেছে সেটা করতে পারলেই এখন তার শান্তি। পরের দিন সকালে সালমা আসে হোটেলে। তাদের নিয়ে বেরিয়ে পড়বে পিরামিড দেখানোর জন্য। আখি কিছুতেই যেতে চাইল না, কিন্তু তাকে যেতেই হয়। পুরো দিন ঘুরে বিকালের দিকে তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। মির্জা থিলার সালমার থেকে সেখানকার সবচেয়ে দামি রেস্টুরেন্ট সন্ধান জেনে নেয়। তারপর তিনজন মিলে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সবচেয়ে দামি আর ঐতিহ্যবাহী খাবার অর্ডার করে খাওয়া শুরু করে দেয়। মিস্টার থিলারের খাওয়া দেখে কেউ অনুমান করতে পারবে না তার বড়ি এত ফিট কে করে। সালমা অনেক কিছু খায়, কিন্তু শুধু আখি বেশি কিছু খেতে পারে না। খাওয়া দাওয়া শেষ করে রাজকীয় ভঙ্গিতে মিস্টার থিলার ডেজার্ট খায়, আর সবশেষে তার সামনে হাজির করা হয় তার সবচেয়ে প্রিয় খাবার আইসক্রিম। পুরো 2 বাটি আইসক্রিম শেষ করে বোমাটাও ফাটাইছে। তাদের তিনজনকে বলে সে তার মানিব্যাগ ভুলে ফেলে এসেছে হোটেলে। এদিকে সালমা হলো গাইড, তার কাছেও টাকা নেই। আর আখি তো এসেছে মিস্টার থিলারের সাথে, তাই তার কাছেও টাকা নেই। তখন মিস্টার থিলার রূপী নিক সালমার কাছ থেকে জেনে নেয় মিশরের পুলিশ বাংলাদেশের মতো কিনা সেটা। তারপরে একটা প্ল্যান করে ফেলে। এইদিকে আখির মনের অবস্থা এমনিতেই ভালো নেই, তার উপরে এইসব কিছু দেখে অস্থির হয়ে উঠেছে সে। মিস্টার থিলার তাদের দুজনকেই বলে, তোমরা দুজন চলে যাও, এখানটা আমি সামলে নিব। বিনা পয়সায় কি করে এখান থেকে বের হওয়া যায় সেটা আজ দেখাবো আমি। কথাটা শুনে একসাথে দুজনে অবাক হয়ে যায়, কারণ তারা মিশরে আছে। টাকা ছাড়া বিনা পয়সায় সেখান থেকে বের হয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু তাও উপায় না পেয়ে তারা দুজন বেরিয়ে পড়ে। বেরিয়ে যেতে যেতেই দেখে ওয়েটার মিস্টার থিলারের কাছে টাকার বিল দিতে এসেছে। বাইরে অপেক্ষা করেছিল তারা দুজন। ঠিক 5 মিনিট পরে ভিতরে মিশরের পুলিশ ঢুকে দেখে তারা দুজন ধরেই নেয় মিস্টার থিলারকে। পুলিশ ধরে নিয়ে যাবে আর হলো সেটা। একটু পর পুলিশ তাকে সাথে করে তাদের গাড়িতে বসিয়ে দিল, আর গাড়ি চলতে শুরু করে দিল। সালমাও তার গাড়ি নিয়ে তাদের ফলো করতে শুরু করে দিল।
এইদিকে চিন্তায় ঝড় বয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পুলিশের গাড়িটা থেমে যায়। সেখান থেকে দরজা খুলে রাজকীয় ভঙ্গিতে নেমে আসে নিক। পুলিশের সাথে হাসি মুখে হাত মেলায়, তারপর তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তাদের সমন্বয়ে চলে আসে। তারা দুজনে অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। এখন শুধু অপেক্ষা সেটা শোনার যে কি করে মিস্টার থিলার ছাড়া পেল। কিন্তু সে কিছুই বলল না, তাদের চলে গেল হোটেলে। আখির মন মোটামুটি ভালো হয়ে গেছে সেই জিনিসটা ভেবে ভেবে, কিন্তু নিক কিছুতেই তাকে বলছে না, কারণ সে কেস নিয়ে মাথা ঘামাচ্ছে। কাল সকালের সব খবর তার হাতে চলে আসবে, কিন্তু তার আগে কিছু হাতের কাজ সেরে নিচ্ছে। কেসের সব ফাইল ভালো করে পড়ছে আর সেগুলো মিলিয়ে নিচ্ছে একটা আরেকটার সাথে। সেই রকম করে রাত পার হয়ে গেল। সকালবেলা তারা আবার বের হয়ে গেল মিশরের রাস্তায়। বিভিন্ন জায়গা ঘোরার পর সালমা নিককে জিজ্ঞেস করলো। আচ্ছা, কাল আপনি পুলিশ থেকে কি করে ছাড়া পেলেন? তার কথা শুনে মিস্টার থিলার হাসতে হাসতে বলল, পুলিশ যে দেশেরই হোক, সেটা পুলিশ। আর টাকার সামনে সব পুলিশই বাংলাদেশি পুলিশ হয়ে যায়। কিছুই বুঝতে পারলাম না। আপনি তো টাকা নিয়ে যাননি, তাহলে টাকার কথা আসছে কি করে? আবার প্রশ্ন করে সালমা। মিস্টার থিলার আবার হেসে জবাব দেয়, আমি টাকা নিয়ে গিয়েছিলাম, আর তোমাদের দুজনকে একটু চমকে দেওয়ার ইচ্ছে ছিল। তাই ইচ্ছে করে সবচেয়ে দামি হোটেলে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে বিল করি। তারপর জানতাম বিল দিতে না পারলে পুলিশ কেস হবে। তাই হলো, পুলিশ আমাকে নিয়ে যেতে লাগলো, আর গাড়ির ভেতরে আমি তাদের সাথে খাবারের অর্ধেক বিল ঘুষ হিসেবে দিয়ে ছাড়া পেয়ে গেলাম। কথা শেষ হতেই ফোন বেজে ওঠে মিস্টার থিলারের। ফোনের দিকে তাকাতেই চোখ মুখ গম্ভীর হয়ে যায়। সে তাদের দুজনের থেকে দূরে সরে গিয়ে বসে কিছুক্ষণ কথা বলে। কথা শেষ করে এসে সালমাকে বিদায় দিয়ে সে আখিকে নিয়ে ফিরে আসে হোটেলে। আর এইরকম আচরণ আখির কাছে অস্বাভাবিক লাগে। আর আজকে সব তথ্য আসার কথা তাদের কাছে। সব মিলিয়ে সে বুঝে নেয় হয়তো সাংঘাতিক কিছু ঘটে গেছে, তাই সে আলাদা করে আর কিছু জিজ্ঞাসা করে না। কিছুক্ষণ বাদেই মুখ খুলে মিস্টার থিলার, আর সে যা বললে তা শুনে হতভম্ব হয়ে যায় আখি। কারণ আমেরিকায় যে কলেজে সে 4 জন পড়াশোনা করতো, তাদের সাথে যারা মিশরে এসেছিল তারা ছড়িয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু রহস্যজনকভাবে এক এক করে মারা গেছে সবাই। কেউ বা সুসাইড করেছে, আবার কেউ বা দুর্ঘটনার শিকার। তাদের কেউ আর বেঁচে নেই। আখি মিস্টার থিলারের মুখের দিকে তাকিয়ে দেখে কি যেন বিড়বিড় করছে। কথাটা অস্পষ্ট। কান খাড়া করে আখি সেটা শুনলো। সেটা শোনার সাথে সাথেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মিস্টার থিলার বারবার বলছে, অভিশাপ, প্রাচীন অভিশাপ। প্রাচীন অভিশাপ। কথাটা আখির মাথার ভিতরে বারবার ঘুরতে লাগলো। কথাটা সে আগেও বেশ কিছু জায়গায় পড়েছে। কথাটার অর্থ হলো কোনো কিছুর মাধ্যমে অভিশপ্ত কোনো বস্তু। আর সেটার সবচেয়ে বড় প্রমাণ এই মিশর দেশ। ফেরাউনের দেশে এইটা সবচেয়ে বেশি প্রচলিত। যখন হার্ভার্ড কার্টার মিশরের প্রভাবশালী রাজা তুতানখামের দেহাবশেষ উদ্ধার করে, তখন সামনে আসে এই অভিশাপ। অনেক গবেষণার অনেক অর্থ ব্যয়ের পর সেই মমি আবিষ্কার করা হয়েছিল। প্রাচীন মিশরে একটা নিয়ম ছিল যে কোনো বাদশা মারা গেলে তাদের দেহ মমি আকারে রাখা হবে, যাতে করে তাদের দেহ নষ্ট না হয়। আর তাদের বিশ্বাস ছিল যদি রাজাদের দেহ ঠিক থাকে তাহলে তারা মৃত্যুর পরেও আরেক দুনিয়ায় গিয়ে রাজার মতোই থাকতে পারবে। সেই জন্য তাদের সাথে পুঁতে দেওয়া হতো প্রচুর অর্থ সম্পদ। আর সবচেয়ে নিষ্ঠুর যে কাজ করা হতো সেটা হলো অনেক দাসীকে জীবিত কবর দেওয়া হতো রাজার আশেপাশে, যাতে করে তারা মৃত্যুর পরেও সেই রাজার দেখাশোনা করতে পারে। কিন্তু আরেকটা যেই বিষয় প্রাচীন মিশরে চলতো সেটা হলো একটা অভিশাপ দেওয়া হতো সেই রাজাদের কাফেনের সাথে। তাদের বিশ্বাস তাদের রাজা ঘুমের মধ্যে শান্তিতে পরের জীবনে আগের জীবনের মতোই থাকবে। আর যাতে করে তাদের ঘুম না ভাঙে আর শান্তিতে ব্যাঘাত না ঘটে, সেই জন্য দেওয়া হতো সেই অভিশাপ। যদি কেউ তাদের রাজার ঘুম ভাঙায় বা সেই কাফিন খোলে, তাহলে সে ওই অভিশাপের শিকার হয়ে মারা যাবে নির্মমভাবে। আর তুতানখামের মৃতদেহ আবিষ্কারের সময় যেখানে যারা যারা ছিল তাদের প্রায় সবাই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তখন থেকেই সেটা বিশ্বাস আরও গাঢ় হতে শুরু করেছে।
এরপর আরও বিভিন্ন উদাহরণ আছে যেগুলির মাধ্যমে প্রমাণিত হয়েছে সেই অভিশাপ আসলেই কার্যকর, কিন্তু সেগুলোর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি, যার ফলে সবকিছু দুর্ঘটনা হিসাবেই ধরা হয়ে যায়। আর আখির ধারণা সেই কেসের সেই রকম কিছুই আছে। তাছাড়া মিস্টার থিরার কোনোদিনও সেই কথা উচ্চারণ করতো না। কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের কেউ বেঁচে নেই, আর সবাই মারা গেছে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে। অর্থ একটাই, তারা কোনো না কোনোভাবে কোনো অভিশাপে জড়িয়ে পড়েছে, যার ফলে মৃত্যু হয়েছে তাদের। মিস্টার থিরার চুপচাপ বসে আছে বিছানায়। দরজা কেউ এসেছে দেখে আখি গিয়ে দরজা খুলে দেয়। দেখে হোটেল বয় হাতে এক বাটি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে বাহিরে। একটু আগে মিস্টার থিরার সেটার অর্ডার করেছিল। আখি সেটা ভিতরে নিয়ে গিয়ে মিস্টার থিরারের হাতে দেয়। মিস্টার থিরার কোনো মতে সেটা নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করে দেয়। এত বিলাসবহুল হোটেলে থাকা আর ঘোরাফেরার এত টাকা কই থেকে আসছে সেটা আখি জানা নেই, তার জানার কোনো ইচ্ছাও নেই, কারণ মিস্টার থিরার টাকার জন্য সব কিছু করে সেটা সে জানে। আর তার বুদ্ধি অলংকারের সামনে এসব টাকা পয়সা খুবই অল্প। আইসক্রিম শেষ করে মিস্টার থিরার মুখ খুলে। অনেকক্ষণ পর যেন তার বুদ্ধি খুলে গেছে। আখির দিকে একবার তাকায়, তারপর বলে, তুমি যা যা ধারণা করেছো তার প্রায় 90% সত্য। প্রাচীন অভিশাপের সাথে কোনোভাবে যুক্ত আছে এই মিশরের কোনো জিনিস, আর সেটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে ওইসব অভিশাপ সব লোক দেখানো, এইসব আমি কিছু বিশ্বাস করি না। কারণ তুতাম খানের মমি আবিষ্কারের সময় তারা একটা অভিশাপ পেয়েছিল। সেখানে লেখা ছিল যারা তাকে জাগানোর চেষ্টা করবে তারা সবাই রাজা তুতামের মতো অভিশাপে মারা যাবে। অবশ্য হয়েছিল সেটাই, কিন্তু সেই খনন কাজ যার নেতৃত্বে হয়েছিল সেই হারবার্ট কার্টার দিব্যি শেষ জীবন পর্যন্ত বেঁচে ছিল। তার মৃত্যু খুব স্বাভাবিকভাবেই হয়েছিল, বয়সও ছিল অনেক তার। এই একটা জিনিস যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে ওইসব কোনো অভিশাপ নয়, সবকিছুই ছিল মিশ্র দুর্ঘটনা। মিস্টার থিরারের কথা শুনে আখি আরো অবাক হয়ে যায়, কারণ সে মনে হয় ভেবেছিল সেইগুলো নাইম ইসলাম ওরফে মিস্টার থিরারের জানা কথা নয়, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করলো না। আন্দাজ করে নিল মিস্টার থিরার থট রিডিং জাতীয় কিছু জানে, কিন্তু আখি তাতে একটা জিনিস জানার প্রশ্ন করলো। আচ্ছা, তারা সবাই যে প্রজেক্টের জন্য মিশরে এসেছিল সেটা কী ছিল? এখানে এখন তো আর শুধু 4টা খুনের তদন্ত করলে চলবে না। যদি এই সব কোনো মানুষ করে থাকে তাহলে সেই সব ছাত্রছাত্রীদেরও খুন হয়েছে, আর এইগুলো যারা করেছে তারা একটা দলেই। তুমি ভুল করছো আকি। আমি এখন ওয়েট তুমি ভুল করছো আকি। আমি এখানে সেই সব খুনের তদন্ত করতে আসিনি। আমি এখানে এসেছি সেই 4টা খুনের তদন্ত করতে। বাকিগুলো খুন হোক বা দুর্ঘটনা তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি তাদের পরিবারের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নেইনি যে তাদের খুনের তদন্ত করব। যে আমাকে টাকা দিয়েছে আমি শুধু তারই কাজ করব, আর কারো নয়। সাজালো কণ্ঠে জবাব দিল মিস্টার থিলার। তারপর আখিকে কোনো কথা না বলার সুযোগ দিয়ে আবার বলতে শুরু করে দিল। ভুলে যাবে না তুমি আমার সহকারী। আর আমেরিকার সেই কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের সংখ্যা ছিল মোট 20 জন। তাদের সাথে 2 জন শিক্ষক ছিল, মোট 22 জন হলো তাহলে। কিন্তু আমাদের সৌভাগ্য এটাই যে তাদের কারোর সাথে আর জীবিত থাকতে কথা বলা যাবে না। তারা এসেছিল এখানে একটা প্রজেক্টের জন্য। সেটা ছিল প্রাচীন একটা মমি খোঁজার জন্য আমেরিকা থেকে একটা দল গবেষণায় এসেছিল। ধারণা করা হয়েছিল মমিটা ছিল একটা রানীর, কিন্তু যখন সেটা খুঁজে বের করা হয় তখন দেখা যায় সেটা একজন পুরুষের মৃতদেহ। তারা ভুল জিনিস খুঁজে পেয়েছে বলে হতাশা হয়ে আবার ফিরে যায়, কিন্তু তাদের গবেষণাতে কোনো ভুল ছিল না। সেই গবেষণা দলের সবাই বেঁচে আছে। তাদের সাথে কথা বলে এতটুকু জানা গেছে মাটির অনেক গভীরে ছিল সেই পিরামিড। রাজকীয় সেই পিরামিডে কোনো রাজা অথবা রানীর মমি থাকার কথা। আর সেটা যেই সময় তৈরি করা হয় সেই সময় রানী শাসন করত। আর সেটা যে সময় তৈরি করা হয় সেই সময় একটা রানী শাসন করত, কিন্তু পাওয়া গিয়েছে একটা পুরুষের লাশ। আর আরো আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো মমিমুক্ত কিছুই ছিল না। আর আরো আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো মণিমুক্ত কিছুই পাওয়া যায়নি। আর প্রাচীন আমলে তারা ছাড়া সেখানে আর কোনো পায়ের ছাপ সেখানে পড়েনি যে ধরে নেওয়া যাবে চোর বা ডাকাত সেগুলো লুট করেছিল। এক কথায় তারা সবাই একটা রহস্য হাতে করে ফিরে গেছিল,
কিন্তু তারা সবাই কলেজ থেকে নিজ নিজ দেশে ফিরে যায় আর ফিরে আসেনি। সেই স্টুডেন্টগুলোই শুধু মারা গেছে, কিন্তু সেই শিক্ষকদের কিছু হয়নি। এখন এখান থেকে একটা ধারণা করতে পারি, সেটা হলো এসব কিছু একটা দুর্ঘটনা। আর আরেকটা জিনিস চিন্তা করা যেতে পারে, সেটা হলো সেই দুজন শিক্ষক হয়তো কিছু জানে তাদের ব্যাপারে, কিন্তু এটা হওয়ার কোনো চান্সই নেই। যদি সেই শিক্ষক দুজন কিছু জানে তাহলে তারাও মারা যেত। সর্বশেষে আরেকটা ধারণা করা যায় যে সেই দুইজনেই সব খুনের সাথে জড়িত, কিন্তু সেটাও কোনো সম্ভাবনা নেই। তাদের ব্যাপারে সব খবর নিয়ে নিয়েছে আমার সেই লোক, তারা দুজনে কিছু জানে না। এইটুকু বলে থেমে যায় মিস্টার থ্রিলার। হাকির মনের অবস্থা ভালো নয়, কারণ সে মিস্টার থ্রিলারকে যত দেখেছে তত অবাক হচ্ছে। একটা মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে সেটা তার জানা ছিল না। সে শুধু চুপচাপ শুনে যাচ্ছে সবকিছু। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আবার সেই সব কাগজপত্র ঘাঁটতে লেগে যায়। এইসব কাজ করতে করতে সে আখির দিকে তাকিয়ে বলে, আজ বিকেলে আমরা রওনা দিব সেই পিরামিডের কাছাকাছি। সেখানে সেই প্রাচীন মমি খুঁজে পাওয়া গিয়েছিল, যেখানে থেকে রানীর লাশের পরিবর্তে বেরিয়ে এসেছিল পুরুষের লাশ। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আমাদের। আখি শুধু মাথা নেড়ে সম্মতি দিল। বিকাল হতেই তারা রওনা হয়ে গেল জায়গার উদ্দেশ্যে। বরাবরের মতো সালমা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। মিস্টার থ্রিলার বসে আছে তার পাশে, পিছনের সিটে বসে আছে আখি। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গা পাওয়া গেছে, সেই পিরামিডের সন্ধান। সে যেন পৌঁছাতে রাত হয়ে গেছে। আখি আপন মনে কিছু ভাবছিল, সেই সময় দেখে সালমা গাড়ি চালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে মিস্টার থ্রিলারের দিকে। একটা হাত স্টিয়ারিং এর উপর আর আরেকটা হাত ধীরে ধীরে মিস্টার থ্রিলারের হাতের দিকে বাড়িয়ে দিচ্ছে, আর মুখে খাওয়ালে রাখা একটা হাসি ফুটে উঠল। দৃষ্টিটা আখির কাছে অসহ্য লাগলো। সে নিকের দিকে তাকিয়ে দেখে সেও মুচকি মুচকি হাসছে। এইবার আর সে সহ্য করতে পারলো না, চিৎকার করে গাড়ি থামাতে বলল। সাথে সাথে সালমা ব্রেক করছে দেয়। সামনে দুজন পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে গাড়ি থামানোর কারণ কি। আখি বুঝতে পারে না তখন আসলে তার কি বলা উচিত, তাই সে পানি খেতে চায়। মিস্টার থ্রিলারের সামনে থেকে নেমে পিছনে গিয়ে ব্যাগ বের করে তাকে পানি দেয় আর পিছনের সিটে গিয়ে বসে। গাড়ি আবার চলতে শুরু করে দেয়। আখি এমন ভাব করে যেন তার শরীর খারাপ, আর তাই সে মিস্টার থ্রিলারের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। আয়নার সেই দৃশ্য দেখে সালমা স্টিয়ারিংয়ে একটা বাড়ি মানে, সেটা আখির চোখ এড়ায় না। সে মুচকি একটা হাসি দেয়, আর এদিকে সালমা রেগে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তারা তিনজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। সেখানে তখনও খনন কাজ চলছিল, তাই কর্মীরা সেখানে ছিল। এইসব লোকদের ভাষা আবার নিক আর আঁকি বুঝতে পারে না, সেই কারণে সালমাকে মিস্টার থ্রিলার কিছু কিছু জিনিস বলছে, যার কারণে তারা এখানে আসছে। আর সালমা আর্কিওলজি নিয়ে পড়াশোনা করার কারণে এইসব বিষয় নিয়ে কিছু কিছু জানে, যার কারণে অনেক সুবিধা হয়েছে তাদের। মিস্টার থ্রিলারের সামলাকে বুঝিয়ে দিয়েছে কি কি প্রশ্ন করতে হবে তাদের, আর সেই অনুযায়ী সালমা সেই সব কাজ করে যাচ্ছে। কিন্তু সেই সাইডের ভিতর সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তবু বেশ কিছু কায়দা করে সালমা তাদের ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা সেই জায়গাটা ভালো করে দেখে। প্রাচীন স্থাপিত আনুবিসের বিশাল বিশাল মূর্তি সহ আরো অনেক কিছু। আনুবিস হলো প্রাচীন গ্রিক দেবতা, মাথা শিয়ালের আরো দেহ মানুষের, মাথা শিয়ালের আর দেহ মানুষের। এইদিকে অন্ধকার হয়ে আসছে আর সেই জায়গায় অন্য এক রূপ নিতে শুরু করে নিয়েছে। এদিকে অন্ধকার হয়ে আসছে আর সেই জায়গাটা অন্য এক রূপ নিতে শুরু করে দিয়েছে। তাদের বারবার মনে হচ্ছিল তারা যেন প্রাচীন মিশরের সেই শহরে ঢুকে পড়েছে, যেখানে রাজ করেছে এক সাহসী বীর নারী। তাদের মতো বিদেশিদের দেখার সাথে সাথে হয়তো কিছু রক্ষী তাদের ধরে নিয়ে গিয়ে রানীর সামনে পেশ করবে আর রানী তাদের সুরে চড়িয়ে দিবে।